প্লাস্টিকের ব্যবহার তো খুবই প্রসারিত হয়েছে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। তো এই বিষয়ে আপনার চিন্তা ভাবনা কি? প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে খুব বড় একটা চ্যালেঞ্জ এবং সেই সাথে এমন কোনো কিছু দিয়ে এটাকে রিপ্লেস করা যেটা অ্যাটলিস্ট প্লাস্টিকের থেকে কম ক্ষতিকর হবে আমাদের জন্য, এটা খুব জরুরি। মাইক্রোপ্লাস্টিক কিভাবে মানুষের স্বাস্থ্য ও বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে আপনি মনে করেন? একইভাবে আমরা যদি এটাকে এইভাবে চিন্তা করি যে আমি অ্যান্টিবায়োটিক খাই না, কিন্তু আমি কি করছি, আমি এমন একটা মাছ খাচ্ছি যে মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক ছিল এবং সেই মাইক্রোপ্লাস্টিক অ্যান্টিবায়োটিক সহকারে ছিল। আমি চাই আর না চাই অ্যান্টিবায়োটিক আমার শরীরে আসছে, আমার শরীরে আলটিমেটলি রেজিস্ট্যান্ট তৈরি করছে আমার অজান্তে। কোন কোন শিল্পে আমরা সব থেকে বেশি প্লাস্টিকের ব্যবহারটা দেখি, আর এটা কেন? আসলে প্লাস্টিক খুব খারাপ আমাদের জন্য, কিন্তু আমার হাতে প্লাস্টিকের কাপে কফি। স্যার, বায়োপ্লাস্টিকটা কি প্রচলিত প্লাস্টিকের কার্যকর বিকল্প হতে পারে? পলিল্যাকটিক অ্যাসিড অনেক প্লাস্টিককে রিপ্লেস করতে পারে। টেকসই সমাধান আর বাস্তবসম্মত সমাধানের ভেতর কিভাবে সামঞ্জস্য করেন? আমরা কোনটা নিব? অবশ্যই যে ফোনের ওজন 200 গ্রাম সেটা ছেড়ে আমরা নিশ্চয়ই 1 কেজি ওজনের ফোন নিয়ে ঘুরবো। আর এই জিনিসটা স্যার বাংলাদেশের প্রেক্ষাপটে স্যার যখন আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি, সেক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে? এই 0.01% এর কি 100% তুমি বের করতে পারবা? তা পারবা না। সেটা হচ্ছে পিএইচডি অ্যাপ্লিকেশন বা পিএইচডি প্রসেসিং আমরা কিভাবে করবো সেটা আমি একটু সংক্ষেপে বলে নিই। বিজ্ঞানী.org এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের ইন্টারভিউ পর্বে আমাদের সাথে আছেন তরুণ গবেষক এবং পিএইচডি শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম পার্থ স্যার। আমরা স্যারের সাথে আজকে আলোচনা করব স্যারের পিএইচডির বিষয়বস্তু নিয়ে, এবং আমরা স্যারের থেকে ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন্স নিব, এবং সেই সাথে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য আমাদেরকে কি কি করতে হবে এবং আমাদের করণীয় কি, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য আমাদেরকে কোন পথে এগিয়ে যেতে হবে, এই বিষয়ে স্যারের থেকে আমরা বিস্তারিত তথ্য নিব, এবং সেই সাথে স্যারের পিএইচডি জার্নি সম্পর্কে আমরা কিছু অভিজ্ঞতা শুনবো, এবং দর্শকদের জন্য স্যারের কি বার্তা রয়েছে সেটা জানতে পারবো। স্যার গবেষণা করছেন থার্মোপ্লাস্টিক এবং ওয়েস্ট ওয়াটার রিসোর্স নিয়ে। তো স্যারের সাথে আজকে আমরা আলোচনা করে নিশ্চয়ই অনেক কিছু জানতে পারবো আশা করছি। আমাদের মাঝে এরই মধ্যে উপস্থিত হয়েছেন মঞ্জুরুল ইসলাম পার্থ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই ভালো আছেন আশা করি। জি আলহামদুলিল্লাহ স্যার। আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার তো পিএইচডি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানে আমি আমার অভিজ্ঞতাটুকু শেয়ার করতে পারি আর কি। স্যার তো পিএইচডি করছেন। স্যার এখন কোথায় পিএইচডি করছেন এবং আপনার শিক্ষা জীবন সম্পর্কে যদি সংক্ষেপে একটু আলোচনা করতেন আমাদের সাথে। আচ্ছা, আমি বর্তমানে আছি আরএমআইটি ইউনিভার্সিটিতে, রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি, অস্ট্রেলিয়া, এবং আমি বর্তমানে পিএইচডি তে গবেষণারত রয়েছি। আমার ডিপার্টমেন্ট হচ্ছে সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, এবং আমি কাজ করছি এনভায়রনমেন্ট রিলেটেড বিষয় নিয়ে, অর্থাৎ বায়োপ্লাস্টিক এবং এর লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট। আর আমি আমার পড়াশোনা করেছি বিএসসি অনার্স এবং মাস্টার্স করেছি ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে, কুষ্টিয়াতে এটা, এবং দেন আমি 2 বছর সাউথ কোরিয়াতে ছিলাম, হানিয়াং ইউনিভার্সিটিতে, সেখানেও পিএইচডি রত ছিলাম। পরবর্তীতে সেখান থেকে আমি যখন অস্ট্রেলিয়ার অফার পাই তখন আমি সেই পিএইচডি কুইট করি আর কি। কুইট করে এখানে এসে নতুন করে পিএইচডি শুরু করছি। তো স্যারের যাত্রাটা আসলে অনেক লং। কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, আমিও কুষ্টিয়ার মানুষ, স্যারও কুষ্টিয়ার মানুষ, জেনে ভালো লাগলো যে স্যার আমাদের ক্যাম্পাস থেকে পড়াশোনা করেছেন এবং এখন আছেন অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ইউনিভার্সিটিতে। আসলে আমাদের তো এটাই পাওয়া যে আমাদের দেশের তরুণ গবেষকরা নিজেদেরকে গবেষণার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। তো স্যারের এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগলো যে স্যার নিজেকে আসলে এমন একটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন এবং আমাদেরকেও দিক নির্দেশনা দিবেন যে আমরা কিভাবে স্যারের পথ অনুসরণ করতে পারি। আমরা স্যারের থেকে আজকে স্যারের গবেষণা নিয়ে আমরা কিছু সংক্ষেপে আলোচনা করবো এবং খুব সহজ ভাষায়, যেন আমাদের দর্শকদের বোধগম্য হয়। তো স্যারকে আমি এই জন্য অল্প কিছু প্রশ্ন করতে চাই। আর আমি মনে করি যে আমাদের যখন তৃণমূল পর্যায়ে আমাদের এই গবেষণার বিষয়গুলো পৌঁছে দিতে সক্ষম হয় যদি আমরা, তাহলে সবার কিন্তু গবেষণার ক্ষেত্রে আগ্রহ হবে। আসলে দেখা যায় যে বিজ্ঞান বিষয়ক সেমিনার গুলো খুবই কঠিন, গৌরগম্ভীর হয়, এজন্য কেউ আগ্রহ পায় না।
কিন্তু আমরা এই বিজ্ঞানী.org এর অধীনে আমরা প্রোগ্রামগুলোকে সবার সহজবোধ্য এবং বোধগম্য হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছি, আমি এটা মনে করি। এজন্য দেখছি যে এখন অনেকে রেসপন্স করছে, অনেক আগ্রহী স্টুডেন্টদের পাচ্ছি। আমি প্রতিদিনই অনেকজনের থেকে মেসেজ পাই যে আমরা যুক্ত হতে চাই। তো এক্ষেত্রে স্যার কি কি দিক নির্দেশনা দেবেন আমাদেরকে, যে আমরা কিভাবে বিজ্ঞানী.org এর কার্যক্রমটা এগিয়ে নিয়ে যেতে পারি? আমি বিজ্ঞানী.org থেকে অর্গের ওয়েবসাইট থেকে বিভিন্ন রকমের কন্টেন্ট দেখেছি এবং আমি ট্রুলি স্পিকিং আমার খুবই ভালো লেগেছে যে এখানে আমরা সাধারণ মানুষের জন্য, সাধারণ শিক্ষার্থীদের জন্য এই প্রতিষ্ঠানটি বা এই ওয়েবসাইটটি কাজ করে যাচ্ছে। এবং আমি সত্যি খুব খুশি যে সাধারণ মানুষের কাছে এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য। কারণ সাধারণভাবেই যখনই কোনো উচ্চশিক্ষার বিষয় বা গবেষণার বিষয়ে কথা ওঠে তখন অনেকেই মনে করে যে আসলে এটা অনেক বড় বিষয় বা অনেক গুরুগম্ভীর বিষয়, কিন্তু আসলে বিষয়গুলো জাস্ট সিম্পল বিষয়। হয়তো প্রসিজারটা একটু কমপ্লেক্স, একটু লং, সময় লাগে, কিন্তু জিনিসটা জাস্ট অ্যাডমিশন বা কাইন্ড অফ বলতে পারি যে কোনো একটা জায়গায় ভর্তি হওয়ার মতোই ঘটনা। তো সেই জায়গা থেকে বিজ্ঞানী.org কাজ করে যাচ্ছে, এটা খুবই আনন্দের ব্যাপার। এবং আমি বলবো যে বিজ্ঞানী.org এর জন্য আমার তরফ থেকে ছোট্ট সাজেশন যে এই বিষয়গুলোকে আরো তৃণমূল পর্যায়ে পৌঁছানো বা কিছু ওয়ার্কশপ যদি করা যায় বাংলাদেশে, মানে আমরা অনলাইনে যেভাবে আমরা দেখা করছি বা আলোচনা করছি, একইভাবে যদি কোনো ওয়ার্কশপ ইউনিভার্সিটি বেসড হতে পারে। আমি উদাহরণস্বরূপ বলছি যে একটা ওয়ার্কশপ ইসলামিক ইউনিভার্সিটিতেই হলো এবং বর্তমানে বা রাজশাহী ইউনিভার্সিটিতে হলো। প্রত্যেক ইউনিভার্সিটিতে এখন আমি দেখেছি জেনারেলি তাদের রিসার্চ সোসাইটি বলে একটা ক্লাব বা অর্গানাইজেশন রয়েছে প্রত্যেক ইউনিভার্সিটি, IURS হোক বা RURS হোক। তো এদের সাথে কোলাব করে যদি ইউনিভার্সিটিতে ফিজিক্যালি এই জিনিসগুলো করা যায়, সেমিনার করা যায়, তাহলে আমার মনে হয় স্টুডেন্টদের কাছে পৌঁছানো অনেক ইজি হয়ে যায়। যেমন আমি আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের জন্য আমি হয়তো লিংক শেয়ার করেছি বা স্ট্যাটাস শেয়ার করেছি, পোস্ট শেয়ার করেছি। অনেকেই হয়তো মনে করছে যে আচ্ছা ঠিক আছে, করব না, সময় হয়ে ওঠে না, গুরুত্ব অনেকে বুঝে অনেকে বুঝে না। কিন্তু এগুলো যদি আমরা প্রপারলি অ্যাডভার্টাইজ করে বা প্রপারলি প্রচারণা চালিয়ে আমরা যদি ফিজিক্যালি বিষয়গুলোকে হ্যান্ডেল করি, তাহলে আমার মনে হয় আমরা বেশি স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারবো এবং তাদের থেকে বেশি রেসপন্স পাবো। এবং আমার মানে দেখা অতীতে ঘটনাগুলো আসলে এইভাবেই ঘটছে। সো এরকম যদি কিছু করা যায়, এটা আমার মনে হয় একটা ভালো পদক্ষেপ হবে বিজ্ঞানী.org এর জন্য। জি স্যার, আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি। মশিউর স্যারের সাথে এই ব্যাপার নিয়ে আমার আলোচনা হয়েছে। জয়নব আপু আমাদেরকে অনেক সহযোগিতা করবে এই বিষয়ে, আমি আশাবাদী এই নিয়ে। তো সেই সাথে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আপনারা যদি আমাদের সময় দেন, এটা হবে আরো। আমরা সবসময় সাথে আছি ইনশাআল্লাহ। সো আমরা চাই যে আমাদের দেশ, আমাদের তরুণ প্রজন্ম এগিয়ে যাক, তারা বিভিন্ন দেশে দেশান্তরে ছড়িয়ে পড়ুক এবং তারা আমাদের বাংলাদেশকে সমৃদ্ধ করুক, শক্তিশালী করুক। আমাদের এখনো রিসার্চে অনেক লম্বা পথ হাঁটতে হবে। আমরা যদি কম্পেয়ার করি অন্যান্য দেশের থেকে, বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে। স্যার, বর্তমান বিশ্বব্যাপী যে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ কিভাবে পরিবেশের উপর প্রভাব ফেলছে, এই বিষয়ে আপনি কি মনে করেন? প্লাস্টিকের ব্যবহার তো খুবই প্রসারিত হয়েছে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। তো এই বিষয়ে আপনার চিন্তা ভাবনা কি? আসলে এটা খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন যে আমরা হলো বর্তমানে যে পরিস্থিতিতে আছি, যে আমাদের প্লাস্টিক ছাড়া আমাদের কিন্তু আসলে প্রায় আমরা কোনো দুনিয়ায় কল্পনা করতে পারি না যে আমাদের প্লাস্টিক নেই। এনিথিং আমরা সারাদিন যা ইউজ করি, আমরা যদি হিসাব করে দেখি, দেখবো যে এর মধ্যে মনে হয় 75% বা 80% আসলে প্লাস্টিক। সো আমরা যখনই এই যে প্লাস্টিক গুলা ইউজ করছি এবং এই প্লাস্টিক গুলা ইউজ করার পর আমরা কি করছি যে এইগুলাকে ঠিক মতো অর্গানাইজ ওয়েতে ম্যানেজ করছি না, এই ওয়েস্ট গুলাকে। স্পেশালি আমাদের দেশে, বাংলাদেশের মতো দেশগুলাতে, ডেভেলপিং কান্ট্রি গুলোতে, আন্ডার ডেভেলপড কান্ট্রি গুলোতে বেশিরভাগ সময় দেখা যায় যে এইগুলার কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা নাই ব্যবহারের শেষে। ফলাফল কি দাঁড়াচ্ছে? যেখানে সেখানে প্লাস্টিক পড়ছে এবং আমরা মনে করছি যে ইটস ওকে, প্লাস্টিকই তো, এখানে ফেললাম ওখানে ফেললাম, অথবা ধরে নিচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা বাড়ির সামনে ফেললাম না, নিয়ে গিয়ে কোনো একটা জায়গা জঞ্জাল করে ফেলে দিলাম। কিন্তু
আলটিমেটলি প্লাস্টিক তো পরিবেশে ফেরত যাচ্ছে, এবং প্লাস্টিক অনেক সাস্টেইনেবল একটা জিনিস, টেকসই একটা জিনিস। এটা এটা ক্ষয়ে যেতে, এটা নর্মালি তো প্লাস্টিক পচেই না, এটা ক্ষয়ে যায়। এবং ক্ষয়ে ক্ষয়ে বর্তমানে যে অবস্থা দেখা যায় যে জেনারেলি প্লাস্টিকের পুড়ে যাওয়া বা পচনের যে দূষণ, এর থেকে বেশি দেখা যাচ্ছে ক্ষয়ে যাওয়ার ফলে যে মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানো প্লাস্টিক তৈরি হচ্ছে, এটা বেশি মারাত্মক হয়ে উঠছে। আমরা রিসেন্ট একটা গবেষণায় দেখেছি যে ইভেন বাতাসে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, এবং সেটা বায়ুমণ্ডল স্তরে। সো আমরা শুধুমাত্র মাইক্রোপ্লাস্টিক আমাদের পানিতে বা স্থলজ আবর্জনার মধ্যে সীমাবদ্ধ না, এটা আমাদের বাতাসে ছড়াচ্ছে। আর মাইক্রোপ্লাস্টিক, ন্যানোপ্লাস্টিকের মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণা, এগুলো যদি আমরা ওয়েস্ট ওয়াটারে অথবা হচ্ছে আমাদের বাতাসে পাই, এবং এটা আমরা যদি ইনহেল করি, এটার যে ক্ষতি, এটা আমরা কল্পনাও করতে পারি না আসলে। তো প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে খুব বড় একটা চ্যালেঞ্জ, এবং সেই সাথে এমন কোনো কিছু দিয়ে এটাকে রিপ্লেস করা যেটা অ্যাটলিস্ট প্লাস্টিকের থেকে কম ক্ষতিকর হবে আমাদের জন্য, এটা খুব জরুরি। এবং বর্তমানে প্রচুর গবেষণা হচ্ছে এর উপরে আর কি। তাহলে তো আসলে প্লাস্টিকটা আমাদের জন্য ক্ষতিকারক, এবং আমাদের উচিত যে পরিবেশ বান্ধব এমন কোনো কিছু ব্যবহার করা যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব বিস্তার করবে না। প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য আমরা অনেক সচেতনতামূলক অনেক কিছুই করি, কিন্তু আসলে এটা বাস্তবিক কোনো প্রয়োগ হয় না। তো আমার মনে হয় এটার জন্য অবশ্যই সরকারের কিছু পদক্ষেপ আছে, এবং সেই সাথে সায়েন্টিস্টদের উচিত এমন কোনো কিছু আবিষ্কার করা। যেমন কিছুদিন আগে আমি শুনেছিলাম যে কলা গাছের থেকে এক ধরনের জৈব প্লাস্টিক তৈরি করা হয়েছে। এই ধরনের যদি পলিমার বা প্লাস্টিক তৈরি করা হয়, এটা কিন্তু আসলে আমাদের জন্য অনেক উপকারী হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দেশেও, এই নিয়ে প্রচুর গবেষণা হয়। এটা এটা আমাদের জন্য আসলে আনন্দের বিষয়, আমাদের দেশে হয়। হয়তো বাস্তব পর্যায়ে এখনো অ্যাপ্লাই করার মতো সুযোগ হয়নি, কিন্তু ল্যাবরেটরি গুলোতে প্রচুর কাজ হচ্ছে। আমি ইসলামিক ইউনিভার্সিটির ল্যাবেও দেখেছি আমাদের কতিপয় প্রফেসর তারা এগুলো নিয়ে কাজ করছেন। এছাড়া যদি আপনারা জেনে থাকেন, রিসেন্ট মানে হয়তো কয়েক বছর আগে, 2-4 বছর আগের ঘটনা, যে প্লাস্টিকের পরিবর্তে পাটের আঁশ দিয়ে তৈরি এক ধরনের বায়োডিগ্রেডেবল জুট ব্যাগ বাংলাদেশের বাজারে আসলে এসেছিল, কিন্তু সামহাও এটা আমাদের মার্কেটে জায়গা করে নিতে পারেনি। মানুষ হয়তো বুঝে নাই, অথবা সামহাও কোনো পলিসির কারণে, যে কারণেই হোক, এটা আমাদের হাত পর্যন্ত কিন্তু পুরোপুরি পৌঁছায়নি। স্টিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের এটা আমি শুনেছিলাম, এটা কিছু রাজনৈতিক কারণ নিয়ে এটাকে আসলে আটকে রাখা হয়েছে। হ্যাঁ, এটা বিভিন্ন কারণে আসলে আটকাচ্ছে। এছাড়া আমরা এই জাতীয় কাজ আমাদের মানে শুধু ইসলামিক ইউনিভার্সিটি না, বাংলাদেশের অনেক ইউনিভার্সিটিতে আসলে এগুলা কাজ হচ্ছে। তারা জুট ফাইবার থেকে, ব্যানানা র্যাসিজ ফাইবার থেকে, তারপরে কটন ফাইবার থেকে, বিভিন্ন রকমের ন্যাচারাল রিনিউয়েবল সোর্স থেকে তারা প্লাস্টিক বানানোর, যেটাকে আমরা আসলে বায়োপ্লাস্টিক বলে চিনি, এই বায়োপ্লাস্টিক বানানোর জন্য চেষ্টা করছে। এবং বহির্বিশ্বেও এখনো পুরোপুরি এটা অ্যাপ্লাইড হয় নাই, কিন্তু অনেক দেশেই আছে যেখানে বায়োপ্লাস্টিক পাওয়া যায়। অ্যাটলিস্ট তারা বলে এটা বায়োপ্লাস্টিক। সো আমরা আপাতত রিলাই করতে পারি যে ওকে, এটা বায়োপ্লাস্টিক, এটা গ্রিন রিনিউয়েবল সোর্স থেকে তৈরি, এবং এটার ক্ষতি আসলে অন্যান্য প্লাস্টিক বা কনভেনশনাল প্লাস্টিক যেটাকে আমরা বলে চিনি, সেই সমস্ত প্লাস্টিকের থেকে এগুলোর ক্ষতি তুলনামূলকভাবে কম। তো এটা জরুরি আসলে। মাইক্রোপ্লাস্টিক কিভাবে মানুষের স্বাস্থ্য ও বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে আপনি মনে করেন? এইটা আসলে অনেক ভাবে করছে। মাইক্রোপ্লাস্টিক শুধুমাত্র যে বাস্তুতন্ত্র এবং মানে শারীরিক ক্ষতি করছে তাই না, এটা মানে মাইক্রোপ্লাস্টিক নিজে যে শুধু করছে তাই না, মাইক্রোপ্লাস্টিকের সারফেস বা মাইক্রোপ্লাস্টিকের যে এটাকে আমরা কি বলবো, তলা অথবা উপরে যে পৃষ্ঠ, এর উপরে এদের সারফেসটা অনেক বড় হয়, যে কারণে এদের খুব ইজিলি এরা যে কোনো অর্গানিক পলিউটেন্ট, অন্যান্য পলিউটেন্ট, হেভি মেটাল এদের সাথে অ্যাটাচ হয়ে যেতে পারে। সো মাইক্রোপ্লাস্টিক বা ন্যানো প্লাস্টিক একা যে আমাদের শরীরে ঢুকছে তা না, যখন ও ঢুকছে ও সাথে করে নিয়ে হেভি মেটাল অথবা যে কোনো হয়তো অ্যান্টিবায়োটিক টাইপের কোনো অর্গানিক অথবা যে কোনো অন্যান্য অর্গানিক পলিউটেন্ট নিয়ে আমাদের শরীরে ঢুকছে। সো একই সাথে দুই ধরনের ক্ষতি হচ্ছে। এক হলো প্লাস্টিক আমাদের শরীরে আসছে, এবং দ্বিতীয়ত ওই প্লাস্টিকের সাথে হেভি মেটালের মতো ক্ষতিকর জিনিস, হেভি মেটাল বলতে আমরা যেগুলো চিনি, আর্সেনিক, ক্রোমিয়াম। সো বলা বাহুল্য আর্সেনিকের কি ক্ষতি দিক আমরা জানি, তাই না? সো
আলটিমেটলি আমাদের এগুলো যে কার্সিনোজেনেসিস, ক্যান্সার তৈরি করছে, অথবা বিভিন্ন রকমের আমাদের শারীরিক হরমোনাল বা জেনেটিক্যাল পরিবর্তন ঘটাচ্ছে, সমস্যা তৈরি করছে। আবার এটা শুধুমাত্র যে মানুষ মানে মানুষ পর্যন্ত কিভাবে পৌঁছাচ্ছে, মানুষ তো প্লাস্টিক খাবে না, তাই না? স্বাভাবিক নর্মালি যে আবার যেখানে পলিউটেড সেখানকার পানিও খাবে না, এটা খুবই নর্মাল, আমরা ফিল্টার করে খাই। কিন্তু সমস্যা কি? সমস্যা হচ্ছে যে আমি যে মাছ খাচ্ছি, আমি যে সামুদ্রিক প্রাণী খাচ্ছি, এইটার মধ্যে যে প্লাস্টিক নেই এই গ্যারান্টি আমাকে কে দিবে? সো ইকোসিস্টেমে ঢুকছে। আমি যদি সমুদ্রে, আমরা যদি দেখি, তাহলে পৃথিবীতে এমন কোনো দেশ বাকি নাই যেখানকার সমুদ্রে প্লাস্টিকের উপস্থিতি বা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নাই। সো প্রত্যেকটা বিশ্বে সব জায়গায় মোটামুটি প্লাস্টিক মিসম্যানেজ অবস্থায় রয়ে গেছে, এবং সেই মিসম্যানেজড প্লাস্টিক গুলা আলটিমেটলি সমুদ্রে যাচ্ছে, বাস্তুতন্ত্রে ঢুকছে, বিভিন্ন প্রাণী এগুলোকে কনজিউম করছে, আমরা সেই প্রাণীগুলোকে কনজিউম করছি, ফাইনালি আমরা এফেক্টেড, পরিবেশ এফেক্টেড। সো এটা এবং প্রাণীগুলো তো ক্ষতি করছে, তো আলটিমেটলি যেগুলো মানে আমরা খাই যে সমস্ত প্রাণীদের, তাদেরকে যখন আমরা খাচ্ছি তখন ওই প্রাণীর ক্ষতির সাথে সাথে আমরাও সেই ক্ষতির শিকার হচ্ছি। এবং আমি যদি একটা ছোট্ট উদাহরণস্বরূপ বলি, যে আমরা জানি অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে রেজিস্ট্যান্ট তৈরি করতে পারে, যেটাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বলে। যে আমি যদি রেগুলার অ্যান্টিবায়োটিক খাই বা এমন কোন অ্যান্টিবায়োটিক খাই, তো আলটিমেটলি দেখা যাবে যে আমার শরীরে ওই ব্যাকটেরিয়া ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্ট করবে, তখন আর ওই অ্যান্টিবায়োটিক আমার শরীরে আর কাজ করবে না। তো একইভাবে আমরা যদি এটাকে এইভাবে চিন্তা করি যে আমি অ্যান্টিবায়োটিক খাই না, কিন্তু আমি কি করছি, আমি এমন একটা মাছ খাচ্ছি যে মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক ছিল, এবং সেই মাইক্রোপ্লাস্টিক অ্যান্টিবায়োটিক সহকারে ছিল। তো আমি চাই আর না চাই অ্যান্টিবায়োটিক আমার শরীরে আসছে, আমার শরীরে এসে আলটিমেটলি রেজিস্ট্যান্ট তৈরি করছে আমার অজান্তে। তো এটা খুবই আমরা মানে আমাদের ইনভিজিবল শত্রু বলা যায় মাইক্রোপ্লাস্টিককে। চোখে দেখছি না, কিন্তু নিয়মিত শিকার আমরা এর। স্যার, কোন কোন শিল্পে একক ব্যবহৃত প্লাস্টিকের ব্যবহার সবচেয়ে বেশি এবং কেন? কোন কোন শিল্পে আমরা সব থেকে বেশি মানে প্লাস্টিকের ব্যবহারটা দেখি, আর এটা কেন? আসলে আসলে এটার মানে এটার কারণ আমরা সবাই জানি। আমি যদি বলি যে আমি হচ্ছে একটা জায়গায় বেড়াতে যাব, ফর এক্সাম্পল আমি বেড়াতে যাওয়ার জন্য খাবার দাবার নিয়ে যাব সাথে করে। তো আমি খাবার দাবার নিয়ে যাচ্ছি কিভাবে, অথবা আমরা একটা দোকান থেকে খাবার নিয়ে আসবো বাড়িতে, এই খাবার আমরা বাড়িতে নিয়ে আসবো কিভাবে, কোনটা পসিবল? আমি যদি কোনো মেটালের ইউটেন্সিল ইউজ করি, যেমন আমি বললাম যে ঠিক আছে আমি একটা পিতলের থালাই আমি আপনাকে খাবার দিচ্ছি, অথবা একটা যে কোনো একটা হাইব্রিড থালায় আপনাকে খাবার দিচ্ছি, এগুলো কস্টলি, এগুলো বহন করা ঝামেলা, এগুলাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করা ঝামেলা। আবার আমি একটা বার্গার প্যাক করে দিতে চাই, কিসে প্যাক করে দিব? অ্যালুমিনিয়াম ফয়েলে। তো আলটিমেটলি এই জিনিসগুলাই আসলে হ্যাঁ, হয়তো কিছু কিছু ক্ষেত্রে এর বিকল্প আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে এটা কনভেনিয়েন্ট হচ্ছে প্লাস্টিকের মাধ্যমে। আমি কি করছি, আমি খাবারটাকে প্লাস্টিক ব্যাগে করে নিয়ে বহন করে নিয়ে আসলাম। আচ্ছা, অ্যালুমিনিয়াম ফয়েল আমি বার্গার নিলাম, আমি বার্গার হাতে এইভাবে ধরে নিয়ে তো বাড়ি আসবো না, নিশ্চয়ই এটাকে কোনো পলিথিন ব্যাগে অথবা ব্যাগে করে নিয়ে আসবো। সেই ব্যাগটা জেনারেলি দেখা যাচ্ছে যে পলিথিনের হয়ে থাকে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে রেস্টুরেন্ট থেকে যে খাবারগুলো বাসায় নিয়ে আসি সেগুলো প্লাস্টিক, পলিস্টাইরিন টাইপের প্লাস্টিকের তৈরি। তো এই যে জিনিসগুলো, আমি যে পেন দিয়ে লিখি, পেন পলিপ্রোপিলিন, তাই না? সো আমি সকালে যে ব্রাশ দিয়ে দাঁত মাজি সেটা প্লাস্টিক, আমি লোহার ব্রাশ দিয়ে দাঁত মাজতে পারি না, তাই না? সো এগুলো কনভেনিয়েন্ট, এগুলো হালকা, এগুলা বারবার ব্যবহারযোগ্য, এগুলো ওজন কম, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টেকসই, তাই না? আমি একটা পলিথিন ব্যাগ অনেকবার ইউজ করতে পারি, বারবার ইউজ করছি, তাই না? তো আসলে ব্যবহারে বলবো যে ঠিক আছে, ব্যবহার আমরা একটা টাইম পর্যন্ত করেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো বিকল্প আসছে আমরা ব্যবহার করছি, দ্যাটস ফাইন। কিন্তু সমস্যা হলো যে আমি সেটাকে ম্যানেজ করছি না, আমি সেটাকে রিসাইকেল পসিবল হলে রিসাইকেল করছি না, আমি যেখানে সেখানে পলিথিন ফেলাই দিচ্ছি। আমি খাবারটা খেয়ে মানে ছুঁড়ে প্লাস্টিকটা ড্রেনে ফেলে দিচ্ছি, অথবা প্লাস্টিকটা ছুঁড়ে আমি হচ্ছে যে কোনো একটা আবর্জনার জায়গায় ফেলে দিচ্ছি। এবং দেখা যাচ্ছে যে আমাদের সরকার হোক অথবা আমাদের যারা নীতি নির্ধারক আছে, পলিসি মেকার আছে, তারা দেখা যাচ্ছে এইগুলো নিয়ে তাদের কোনো উৎকণ্ঠা নাই, ওকে পড়ে আছে, যতটুকু রিসাইক্লিং হচ্ছে বেশিরভাগই
দেখা যাচ্ছে যে এদিক ওইদিক দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা শুধুমাত্র আমাদের দেশ না, এটা বহির্বিশ্বেও দেখা যায়। বহির্বিশ্বে বিন বা ডাস্টবিন 2-3 ক্যাটাগরির হয়। যেমন একটা হচ্ছে জেনারেল রাবিশ, নর্মাল যত রকমের রাবিশ আছে ওর মধ্যে ফেলবো। আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে রিসাইকেলড বিন, যেগুলো রিসাইকেল হবে সেগুলোকে আমি রিসাইকেলের মধ্যে ফেলবো। এখানেও দেখা যায় যে মানুষ অজ্ঞতার কারণে রিসাইকেল বিনে এমন কিছু জিনিস ফেলে যেগুলো রিসাইকেল হওয়া পসিবল না, রাবিশ বিনে এমন কিছু জিনিস ফেলে যেগুলো রিসাইকেল হওয়া উচিত ছিল। তো এই যে মানুষের অজ্ঞতা বা মানুষের অজ্ঞতা বলবো অসতর্কতা, এই জিনিসগুলো আসলে আলটিমেটলি এইগুলোকে অনেক বড় থ্রেট হিসেবে আমাদের পৃথিবীর সামনে দাঁড় করে দিয়েছে। সো আমরা মানুষ, আমরা যারা ভোক্তা, কনজিউমার, আমরা যদি এই বিষয়গুলোতে সতর্ক হতাম তাহলে প্লাস্টিকের এত বড় হয়তো বা থ্রেট আমাদের পৃথিবীর জন্য হতো না। আর একক শিল্প বলতে আমি বলবো যে আমার মনে হয় এমন কোনো শিল্প নাই যেখানে আসলে প্লাস্টিকের ব্যবহার নেই। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো জায়গায় প্যাকেজিং হোক, হয়তো বলতে পারি ফার্মাসিউটিক্যালে প্লাস্টিক নাই, কিন্তু প্লাস্টিক মানে ওষুধটা প্যাক হচ্ছে কোথায়? প্লাস্টিক দিয়ে, তাই না? সো আমার মনে হয় না এমন কোনো জায়গা আছে যেখানে আসলে প্লাস্টিকের রাজত্ব করা এখন বাকি আছে। সবকিছু আমি যেটা উদাহরণস্বরূপ বলি যে সকালে দাঁত ব্রাশ থেকে শুরু করে এয়ারপ্লেনের পার্টস পর্যন্ত সবকিছুই প্লাস্টিক। তো আমরা মজা করে বলি, আমরা হয়তো প্লাস্টিক নিয়ে কোন একটা সেমিনারে অথবা হচ্ছে কোন একটা কনফারেন্সে আমরা প্লাস্টিকের খুব বদনাম করছি। কি করে? হাতে প্লাস্টিকের কাপে চা নিয়ে বা কফি নিয়ে, যে প্লাস্টিক খুব খারাপ আমাদের জন্য, কিন্তু আমার হাতে প্লাস্টিকের কাপে কফি। স্যার, বায়োপ্লাস্টিকটা কি প্রচলিত প্লাস্টিকের কার্যকর বিকল্প হতে পারে? অবশ্যই হতে পারে। বায়োপ্লাস্টিক কিছু ক্ষেত্রে ইভেন কার্যকর প্লাস্টিকের সমান বা তাকে ছাপিয়ে গেছে এমন উদাহরণও পাওয়া যায়। যেমন বর্তমানে খুবই প্রচলিত এবং খুবই মানুষের পরিচিত একটা বায়োপ্লাস্টিক হচ্ছে পলিল্যাকটিক অ্যাসিড। আমরা অনেকেই জানি না যে অনেক সময় হয়তো পলিল্যাকটিক অ্যাসিড নাম শুনে মনে ধরতেই পারে না যে এটা আসলে বায়োপ্লাস্টিক। পলিল্যাকটিক অ্যাসিড যদি আমরা প্লাস্টিক হিসেবে বানাই তাহলে এটা হচ্ছে এটা মেইনলি বায়োপলিমার, তবে এটাকে যদি আমরা প্লাস্টিকের শেপ দিই তাহলে এটা বায়োপ্লাস্টিক হিসেবে কাজ করবে। এবং পলিল্যাকটিক অ্যাসিড অনেক প্লাস্টিককে রিপ্লেস করতে পারে, পলিথিনকে রিপ্লেস করতে পারে, পলিপ্রোপিলিনকে রিপ্লেস করতে পারে। সো বায়োপ্লাস্টিক একটা অল্টারনেটিভ হিসেবে। এছাড়া আরো বায়োপ্লাস্টিক আছে, সে পলিবিউটাইরেট সাকসিনেট অথবা হচ্ছে স্টার্চ বেসড কিছু পলিমার আছে সেইগুলা। আবার আমাদের চারপাশে সেলুলোজ, স্টার্চ, এইগুলো তো বায়োপলিমার। এগুলোকে আমরা যদি প্রপারলি গ্রাফটিং করি, প্রপারলি ওটাকে স্ট্রেংথ দিই প্লাস্টিক করার মতো, তাহলে অবশ্যই প্লাস্টিককে রিপ্লেস করার ক্ষমতা রাখে। যতটুকু বাকি আছে বা যতটুকু হয়তো বা প্লাস্টিককে রিপ্লেসমেন্ট করার জন্য যতটুকু এফোর্ট বায়োপ্লাস্টিকের প্রয়োজন সেটুকু আমাদের দেওয়া দরকার। এবং বর্তমানে অনেক জায়গাতে এটার চেষ্টা চলছে আর কি, যে আমরা চেষ্টা করছি বায়োপ্লাস্টিককে প্রপারলি ওটাকে প্রপারলি প্লাস্টিকের অল্টারনেটিভ হিসেবে রেডি করার জন্য। যদিও এটা খুবই ইমার্জিং, সো সব জায়গায় হয়তো সেইভাবে এখনো প্রচলিত হয়নি, বাট আমার ধারণা অদূর ভবিষ্যতে এটা অবশ্যই কার্যকর হয়ে উঠবে। ইনশাআল্লাহ আশাবাদী আমরা। হ্যাঁ, অবশ্যই। আমাদের ভলান্টিয়ারের ভিতর থেকে রায়হান স্যারকে কিছু প্রশ্ন করতে চাই। রায়হান, তুমি আনমিউট করে স্যারকে প্রশ্ন করতে পারো। আসসালামু আলাইকুম স্যার, আমি তাসিমুল আলম, শেরপুর জেলা থেকে। আচ্ছা স্যার, আমার প্রশ্নগুলো স্যার ছিল, স্যার আপনার গবেষণায় টেকসই সমাধান শব্দটি বারবার আসছে, তো একজন গবেষক হিসাবে আপনি টেকসই সমাধান আর বাস্তবসম্মত সমাধানের ভেতর কিভাবে সামঞ্জস্য করেন? টেকসই সমাধান আর বাস্তব সমাধানের মধ্যে সমন্বয় বিষয়টা এই দুইটা খুবই কাছাকাছি শব্দ। যে জিনিসগুলা আমরা টেকসই জিনিসটা যে কোনো কিছুর সাথে লাগাতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি যে সব বাস্তব জিনিসই টেকসই, কিন্তু সব টেকসই জিনিস বাস্তব না। অনেকটা এই উদাহরণের সাথে যেতে পারে। আমি সাস্টেইনেবল বা টেকসই বলতে কোনটাকে বোঝাই, সেটা হলো যে এমন কিছু যেটা
আমাদের ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা প্লাস্টিক বা বায়োপ্লাস্টিক বানালাম, এবং বায়োপ্লাস্টিক বানানোর পরে এটাকে আমি প্রপারলি অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছি, বারবার অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছি। এমন না যে আমি একবার ইউজ করলাম অথবা একবার ওইটাকে কনজিউম করার পরে ওটা নষ্ট হয়ে গেল, ভেঙে গেল, ওইটা একটুখানি হিট পেলো আর গলে নষ্ট হয়ে গেল। এগুলো সাস্টেইনেবল অবস্থায় থাকে না, এগুলো সাস্টেইন করলো না। তো আমরা সাস্টেইন করাবো কিভাবে? এমন কিছু জিনিস যেগুলা এই সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে উঠবে। সেই সাথে মোস্ট ইম্পর্টেন্টলি সাস্টেইনেবল জিনিসকে অবশ্যই এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হতে হবে। যদি আমি এমন সাস্টেইনেবল জিনিস উৎপাদন করি যেটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি না, সেটা যদি আমরা মানে বাস্তব জীবনে নিয়ে আসি, সেটা আসলে আমাদের জন্য হুমকি স্বরূপ। আমাকে এমন কিছু রেডি করতে হবে যেটা একই সাথে সাস্টেইনেবল হবে আবার ইকো ফ্রেন্ডলি হবে। সো উদাহরণস্বরূপ আমাদের যেহেতু বারবার এই বায়োপ্লাস্টিক আসছে, বায়োপ্লাস্টিকের উদাহরণ দিয়েই বলি, সেটা হলো যে পলিল্যাকটিক অ্যাসিড। এটা অনেক সাস্টেইনেবল একটা প্রোডাক্ট, এটা অনেক হিট, অনেক ডিগ্রি পর্যন্ত হিট সহ্য করতে পারে, অনেক মজবুত, টেকসই। সেই সাথে আমরা কি বলছি, এটাকে ইকো ফ্রেন্ডলি বলছি, কারণ আমি পলিল্যাকটিক অ্যাসিড যদি মাটিতে ফেলে দিই, ও যদি প্রপার এনভায়রনমেন্ট পাই, তাহলে ও ওখানে পচে যাবে বা ওটা ডিগ্রেড করে যাবে। সো আলটিমেটলি ও মাটিতে জমে থাকবে না, পরিবেশে জমে থাকবে না। দ্বিতীয় কিভাবে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হতে পারে, সেটা হচ্ছে যে আমি সাধারণ প্লাস্টিককে যখন তৈরি করছি, কোথা থেকে তৈরি করছি পেট্রোল থেকে বা পেট্রোলিয়াম অয়েল থেকে। তো এই পেট্রোলিয়াম অয়েল থেকে তৈরি করা মানে কি, এটা তো লিমিটেড, তাই না? ফসিল ফুয়েল যেগুলা, এই ফসিল ফুয়েল গুলো হচ্ছে পৃথিবীতে লিমিটেড। তো আমি যদি ফসিল ফুয়েল বারবার তুলি আর ব্যবহার করি, তাহলে আলটিমেটলি কি ফসিল ফুয়েল একদিন শেষ হয়ে যাবে, আমরা গাড়ি চালাতে পারবো না, পেট্রোল শেষ। তো এটা হুমকি পরিবেশের জন্য। এটা আমাদের জন্য সহজ হবে কি, আমি যদি এমন কিছু আমি প্রত্যেক দেশে বা কম বেশি অনেক দেশেই আখ উৎপাদন হয়, চিনি উৎপাদন হয়। আমি যদি এই আখের ছোবড়া, মানে যেটাকে ব্যাগাসি বলা হয়, অথবা হচ্ছে চিনি, অথবা আমাদের অনেক দেশে ফুড ওয়েস্ট আছে, ফুড ওয়েস্ট, এগ্রিকালচারাল ওয়েস্ট, এগুলোকে নিয়ে এসে আমি সেখান থেকে পলিল্যাকটিক অ্যাসিড বানাই, তাহলে আলটিমেটলি আমার কিন্তু এমন একটা জিনিস থেকে আমি পলিল্যাকটিক অ্যাসিড বানাচ্ছি যেটা আসলে আমি ফেলে দিতাম, তাই না? আমি আখের ছোবড়া তো খাবো না, তাই না? আইদার ফেলে দেবো অথবা জ্বালায় দিব, এই টাইপের কিছু একটা করবো। কিন্তু আমি সেটাকে কি করছি, এমন একটা জিনিসে পরিবর্তন করছি যেটা ওর থেকে বেশি ক্ষতিকর জিনিস প্লাস্টিককে রিপ্লেস করতে পারে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের মনে হচ্ছে ঠিক আছে, পলিল্যাকটিক অ্যাসিড বা যে কোনো বায়োপ্লাস্টিক হয়তো অনেক সাস্টেইনেবল এবং ইকো ফ্রেন্ডলি, কিন্তু এর পিছনেও আরো ঘটনা আছে। এখন দেখা গেল খাজনার থেকে বাজনা বেশি হয়ে গেল, তাহলে আবার সমস্যা। অর্থাৎ আমি পলিল্যাকটিক অ্যাসিড বানাচ্ছি প্লাস্টিককে চেঞ্জ করার জন্য, কিন্তু এর জন্য দেখা গেল আমি এত পরিমাণ সুগার কেন, আমি উদাহরণস্বরূপ বলছি, এটা আমি বলছি না যে রিসার্চ ডাটা বা সামথিং, উদাহরণস্বরূপ আমি ওই সুগার কেন উৎপাদনের জন্য এত পরিমাণ ফার্টিলাইজার ইউজ করলাম, এত পরিমাণ পেস্টিসাইড ইউজ করলাম, যে আলটিমেটলি ওইগুলো যখন বৃষ্টির পানিতে রান অফ হয়ে জলাশয়ে পড়লো, জলাশয় আবার ক্ষতিগ্রস্ত হয়ে গেল অন্য উপায়, অ্যাসিডিফিকেশন, ইউট্রোফিকেশন। তাহলে আলটিমেটলি আমার পলিল্যাকটিক অ্যাসিড বানায় আমি যতটুকু পরিবেশের উপকার করতে যাচ্ছিলাম, অন্য দিক থেকে আমি পরিবেশকে অলরেডি হুমকির সম্মুখীন করে দিয়েছি। সো এই সমস্ত কিছুকে এক জায়গায় করে আমাদের যারা ডিসিশন মেকার আছেন, পলিসি মেকার আছেন, যারা এগুলোর সম্পর্কে ডিসাইড করেন, তারা একটা সিদ্ধান্তে উপনীত হন যে কোনটা আমাদের পরিবেশের জন্য পরিবেশের জন্য ফ্রেন্ডলি হবে, ইকো ফ্রেন্ডলি হবে, আবার একই সাথে এমন হবে যে জিনিসটাকে আমরা বারবার ইউজ করতে পারি, অর্থাৎ সাস্টেইন করবে জিনিসটা। সো যদি জিনিসটা সাস্টেইনেবল এবং ইকো ফ্রেন্ডলি বোথ হয়, তাহলে এটা আমাদের বাস্তব জীবনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে বা আমাদের বাস্তব জীবনে প্রয়োগের জন্য আমরা নিতে পারি। আর যদি দেখা যাচ্ছে যে কোনো একটা আইদার সাস্টেইন করে কিন্তু পরিবেশের জন্য হুমকি স্বরূপ, সেটাকেও অ্যাভয়েড করা উচিত। অথবা দেখা গেল পরিবেশের জন্য খুবই হেল্পফুল কিন্তু সাস্টেইনই করলো না, সেটাও আমাদের পরিবেশকে অন্যভাবে হুমকির সম্মুখীন করবে। সো এটার মধ্যে ব্যালেন্স করা খুব জরুরি এবং দুটা খুবই কানেক্টেড একজন আরেকজনের সাথে। এখন আরেকটুখানি আমি বলে নিই, সেটা হলো যে এই ক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে আজ থেকে হয়তো 100-150 বছর আগে বা এরকম সেম 1900 সালের আশপাশে, তখন যে প্লাস্টিক উৎপাদন হয়েছিল, বিজ্ঞানীরা কি পরিবেশের কথা চিন্তা করেনি তখন?
টু বি অনেস্ট, মানে তখন পরিবেশের থেকে মানুষজন চিন্তা করতো সাস্টেনেবিলিটির দিকে বেশি, যে ওকে আমার এমন একটা প্রোডাক্ট বানাতে হবে যেটাকে আমি বারবার ইউজ করতে পারি, মানুষের জন্য ইজি হয়। সে 1700 সালের দিকে বা 1600 সালের দিকে মানুষ একটা খাবার নিয়ে যেত অনেক ভারী কোনো পাত্রে, শাল পাতায় জড়িয়ে অথবা কলা পাতায় জড়িয়ে। হ্যাঁ, তো এগুলো ইনকনভেনিয়েন্ট ছিল, তাই না? যে আমি নিয়ে যাচ্ছি, ছিঁড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, পড়ে যেতে পারে, আমার জন্য ভারী হতে পারে, কস্টলি হতে পারে মোস্ট ইম্পর্টেন্টলি। তো এইগুলো দূর করার জন্য তারা কি করলো, এমন একটা জিনিসকে ইন্ট্রোডিউস করলো, সে একটা এরোপ্লেন যদি বা যে কোনো একটা কিছু, একটা ফোন অথবা একটা যে কোনো ব্যবহারযোগ্য জিনিস যদি মেটালের তৈরি হয় সেটা কোন লেভেলের ভারী হবে, আর সেটা যদি প্লাস্টিকের তৈরি হয় তাহলে সেটা কোন লেভেলের হালকা হবে, তাই না? আমরা কোনটা নিব? অবশ্যই যে ফোনের ওজন 200 গ্রাম সেটা ছেড়ে আমরা নিশ্চয়ই 1 কেজি ওজনের ফোন নিয়ে ঘুরবো না। তো মানুষ তখন এইগুলোকে চিন্তা করছে যে মানুষের জন্য হালকা হোক, টেকসই হোক এবং বারবার ব্যবহারযোগ্য হোক, এইগুলো চিন্তা করে প্লাস্টিককে সামনে আনা হয়েছিল। একটা সার্টেন টাইম পরে মানুষ বুঝতে পারছে এখন যে আসলে প্লাস্টিক আনছি তো ঠিক আছে, কিন্তু এখন অলরেডি পরিবেশ এর জন্য হুমকির সম্মুখীন হয়ে গেছে, যে কারণে মানুষ এখন চেষ্টা করছে অল্টারনেট করার। আই হোপ মানে আমি আনসার করতে পারছি তোমার প্রশ্নে। এক্স্যাক্টলি স্যার, আপনি ঠিক আছে। আমার নেক্সট প্রশ্ন ঠিক এখানে স্যার, আমরা যে বায়োপ্লাস্টিক উৎপাদন করছি এর জন্য যে স্যার আমরা যেসব কাঁচামাল ইউজ করছি, স্পেশালি কৃষি বর্জ্য, খাদ্য ভিত্তিক যে উৎসগুলো আছে স্যার, এটা স্যার দীর্ঘমেয়াদী আমাদের খাদ্য নিরাপত্তা প্লাস ভূমি ব্যবহারের উপর স্যার কোনো নেগেটিভ প্রভাব রাখতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই পারে। এটাই হচ্ছে বায়োপ্লাস্টিকের আসলে একটা কি বলবো, যে কনস আর কি, প্রস এন্ড কনস এর মধ্যে একটা কন হচ্ছে এটা, যে বায়োপ্লাস্টিককে আমরা সাস্টেনেবল বলি, বায়োপ্লাস্টিককে আমরা ইকো ফ্রেন্ডলি বলি, কিন্তু এর পিছনে কিছু ঘটনা আসলে ব্যাকগ্রাউন্ডে থেকে যায় যেগুলা ব্যালেন্স করা খুব জরুরি। যে বায়োপ্লাস্টিক আমি বানাচ্ছি, বায়োপ্লাস্টিক আমরা বলছি গ্রিন, কিন্তু আমাদের নতুন একটা টার্ম এসছে, সেটাকে বলা হয় গ্রিন ওয়াশ। যারা জানেন না তাদের জন্য সহজ করে দিই, আমরা যেমন বলে থাকি আই ওয়াশ, অর্থাৎ আমার চোখের সামনে কিছু একটা কিন্তু আসলে ঘটনা তা না। এই একইভাবে যেটাকে আমি বলছি গ্রিন, কিন্তু আসলে ওটা গ্রিন না, যদি ঘটনাটা এমন হয় তাহলে ওটাকে আমরা বলে থাকি গ্রিন ওয়াশ। তো বায়োপ্লাস্টিক গ্রিন নাকি গ্রিন ওয়াশ, এটা নিয়ে ব্যাপক বিতর্ক বর্তমানে জন্ম নিয়েছে। কারণ পিছনের দিকে আমি যদি থাকা, যেমন বললাম যে আমি সুগার কেন থেকে অথবা যে কোনো একটা ফুড প্রোডাক্ট থেকে বায়োপ্লাস্টিক উৎপাদন করতে পারি। এখন আমি কি করলাম, দুনিয়া সব মানে ধানের জমি নষ্ট করে আমি সব হলো সুগার কেনের জমি বানাই ফেললাম, ঠিক আছে? তাহলে এটা তো অবশ্যই আমাদের খাদ্যের উপরে প্রভাব ফেলবে। তো এই জন্য অথবা কি করতেছি সেটা হচ্ছে যে আমি ওই সুগার কেন চাষের জন্য অথবা সুগার কেন চাষের জন্য অথবা হচ্ছে যে কোনো ফসল চাষের জন্য, ভুট্টা চাষের জন্য আমি কি করছি, প্রচুর পরিমাণে এগ্রোকেমিক্যাল ইউজ করছি, যাতে এটা দ্রুত বাড়ে, আমাদেরকে বেশি বেশি পরিমাণ ফসল দেয় এবং সেটাকে আমি বায়োপ্লাস্টিকে পরিবর্তন করতে পারি। এটাও ক্ষতিকর, কারণ আমি যখনই প্রচুর পরিমাণে চাষ করব, আমাকে ফার্টিলাইজার, পেস্টিসাইড, হার্বিসাইড এগুলোকে ব্যবহার করতে হবে, এবং এগুলো আলটিমেটলি রান অফ হয়ে পরিবেশের জন্য ক্ষতিকর হবে এবং পানিতে ইউট্রিফিকেশন এবং অ্যাসিডিফিকেশনের মতো সমস্যা তৈরি করবে। তাহলে আমি কি করতে পারি, যে কারণে আমরা হচ্ছে এখন দেখি যে বায়োপ্লাস্টিক শুধুমাত্র যে আমরা বায়োপ্লাস্টিকের যে জেনারেশন, মানে যেখান থেকে বায়োপ্লাস্টিক উৎপাদন হয় সেটাকে 3 ভাগে ভাগ করে থাকি, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। সো ফার্স্ট জেনারেশন হচ্ছে সেগুলো যেগুলো আমরা ডাইরেক্ট আমাদের জন্য খাদ্যশস্য, সে চিনি, তারপরে সুগার কেন, তারপরে হচ্ছে কর্ন, এইগুলা। সেকেন্ড জেনারেশনের মধ্যে পড়ে হচ্ছে এগ্রিকালচারাল ওয়েস্ট, অর্থাৎ সুগার কেন, ব্যাগাসি, মোলাসেস, কর্ন হাস্ক, রাইস হাস্ক, এইগুলা। আর থার্ড জেনারেশন হচ্ছে একেবারেই ভিন্নধর্মী জিনিস, যেমন মাইক্রো অ্যালগি। তো বর্তমানে বায়োপ্লাস্টিকের এই খাদ্যশস্যের উপর চাপ কমানোর জন্য অনেক গবেষণায় সবাই চেষ্টা করছে যে আমরা যেন মাইক্রো অ্যালগি থেকে বানাতে পারি, অথবা
এগ্রিকালচারাল ওয়েস্ট থেকে বানাতে পারি অথবা ফুড ওয়েস্ট থেকে বানাতে পারি। যদি আমরা এগুলা প্রপারলি ব্যালেন্স করে বানাতে পারি তাহলে আলটিমেটলি আমার আলাদা করে চাষ করার আর কোনো প্রয়োজন নেই। আমরা প্রতিদিনই খাদ্যের ওয়েস্ট ফেলি, তাই না? ভাত কিছুটা খেয়ে ফেলে দিই, যে কোনো স্টার্চ জাতীয় খাবার খেয়ে ফেলে দিই। এইগুলোকে আমরা যদি কনভার্ট করতে পারি তাহলে আলটিমেটলি আমাদের প্রধান খাদ্য শস্যের উপর অথবা আমাদের খাদ্যের উপরে প্রভাবটা অনেকটাই কমে আসবে, অনেকটাই কমে যাবে। স্যার আমি শেষ আরেকটি প্রশ্ন করে শেষ করতে চাই। স্যার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট যদি বর্জ্য পরিষ্কারের কাজ না ভেবে একটি সম্পদ পুনরুদ্ধারের সুযোগ হিসেবে দেখা হয়, তাহলে আপনার মতে বর্তমান পদ্ধতিগুলোতে সবচেয়ে বড় সীমাবদ্ধতা কোথায়? আর এই বিষয়টা বাংলাদেশে বাস্তবায়নে কি কি চ্যালেঞ্জ আসতে পারে? আচ্ছা, আমি মনে হয় যতটুকু বুঝেছি প্রশ্নটা হচ্ছে এরকম যে আমি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করে যদি পানিকে শুধুমাত্র ফিল্টার না করি, আমি সেই সাথে রিসোর্স রিকভারি করি, তাহলে এটা আমাদের জন্য কতটুকু হেল্পফুল হবে। এটা আমাদের জন্য খুবই হেল্পফুল। আচ্ছা, তুমি কোশ্চেনটা আরেকবার একটু যদি রিপিট করতে। যে শিওর স্যার। স্যার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টকে যদি স্যার শুধুমাত্র বর্জ্য পরিষ্কারের কাজ না ভেবে একটি সম্পদ পুনরুদ্ধারের সুযোগ হিসেবে আমরা বিবেচনা করি, তাহলে স্যার এই জিনিসটি বর্তমান পদ্ধতিগুলোতে স্যার সবচেয়ে বড় সীমাবদ্ধতা কোন জায়গায় স্যার? আর এই জিনিসটা স্যার বাংলাদেশের প্রেক্ষাপটে স্যার যখন আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি স্যার সেক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে? ওকে, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে রিসোর্স রিকভারি এটা বর্তমানে গবেষণার একটা বড় পার্ট জুড়ে আছে। তো ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করে রিসোর্স রিকভারির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বর্তমানে সেটা হচ্ছে যে এমন কোনো পদ্ধতি যেটাতে আমি এতটুকু পরিমাণ রিসোর্স রিকভারি করতে পারি যেটা আমি যদি রিসোর্সকে রিপ্লেস করি তাহলে আলটিমেটলি আমাদের জন্য এটা বেনিফিশিয়াল হবে, তাই না? আমি জানি একটা রিসোর্স একটা ওয়েস্ট ওয়াটারের ফ্লোর মধ্যে ক্রোমিয়াম আছে অথবা একটা ওয়েস্ট ওয়াটারের ফ্লোর মধ্যে অন্য কোনো ভালো মেটাল আছে যেটাকে আমি পরবর্তীতে ইউজ করতে পারি। তো আমি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করলাম এবং ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করে সেইখান থেকে আমি ক্রোমিয়ামটাকে বা যে কোনো মেটালকে আলাদা করতে চাচ্ছি, কিন্তু ফাইনালি দেখছি যে আমরা যতটুকু ওই ট্রিটমেন্টের মাধ্যমে আমরা যত গ্রাম অথবা যত পার্সেন্ট ক্রোমিয়ামকে ফাইনালি রিকভার করতে পারছি, আলটিমেটলি এইটার জন্য যতটা খরচ হচ্ছে সেটা অনেক বেশি। এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ আমি কিছু কিছু জিনিস দেখেছি যে কিছু জায়গা, আমি এটা অন্য উদাহরণ দিয়ে বলছি, যে সিমেন্ট অথবা ফ্লাই অ্যাশ অথবা এই জাতীয় জিনিস থেকে অনেক সময় ভ্যালুয়েবল মেটাল আলাদা করার চেষ্টা করে। ফ্লাই অ্যাশের মধ্যে টাইটানিয়াম আছে, তো টাইটানিয়াম ফ্লাই অ্যাশ থেকে বের করতে চাচ্ছে। এখন দেখা যাচ্ছে ফ্লাই অ্যাশের মধ্যে টাইটানিয়ামের পরিমাণ কত, হয়তো 0.01%। এই 0.01%-এর কি 100% তুমি বের করতে পারবা? তা পারবা না, তাই না? তার মধ্যে তোমার এফিসিয়েন্সি আছে, ধরে নিলাম খুব ভালো হলেও ধরে নিলাম 80%, তাহলে 0.01-এর 80% 0.008 টাইটানিয়াম তুমি বের করছো। এই টাইটানিয়াম বের করার জন্য যে খরচ হচ্ছে, আলটিমেটলি দেখা যাচ্ছে ওর থেকে অনেক কম খরচ হয়তো অন্যভাবে টাইটানিয়াম ম্যানেজ করা পসিবল। তাহলে এটা একটা চ্যালেঞ্জ বর্তমানে এখনো অনেক জায়গাতে, যদিও অনেক জায়গাতে গবেষণা চলছে এবং চেষ্টা করছে এটাকে যদি এফিসিয়েন্সিটা অনেক বড় বিষয়। জেনারেলি আমাদের যে সমস্ত পদ্ধতি এখন চালু আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এফিসিয়েন্সি প্রপার না। হয়তো এফিসিয়েন্সি বাড়ালে অথবা সিস্টেমগুলোকে সেইভাবে যদি আমরা আপগ্রেড করতে পারি, ফাইন, আমরা হয়তো বা রিসোর্স রিকভারি থেকে যেতে পারি। আর বাংলাদেশের সমস্যা হচ্ছে প্রথম এবং ফরমোস্ট হচ্ছে বাংলাদেশের ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেরই অভাব। রিসোর্স রিকভারি তো অনেক পরের কথা, ঠিক আছে? আমাদের ইন্ডাস্ট্রি গুলো কি করছে, এখানে যে টার্মটা আমরা ইউজ করি ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, বেশিরভাগ ইন্ডাস্ট্রি দেখা যায় তাদের ইটিপি আছে, ইটিপি নাই অথবা থাকলেও দেখা যাচ্ছে যে নামমাত্র, সেখানে হয়তো প্রপারলি ওয়েস্ট ওয়াটার গুলো ট্রিট হচ্ছে না। যদি এই ক্ষেত্রে আমরা বলবো যে এই ক্ষেত্রে বাংলাদেশের গবেষণা আরো বাড়ানো উচিত এবং এই ইন্ডাস্ট্রিগুলোর উপরে সরকারের তরফ এবং পলিসি মেকারদের ইটিপি রাখাটা বাধ্যতামূলক, অথবা এটা না রাখলে সেজন্য কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। এটা যদি না থাকে ইন্ডাস্ট্রি দিতে পারবে না।
তো এটা খুব বড় জরুরি বিষয় যে আগে বাংলাদেশ আসলে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটাকেই ইম্পোজ করা প্রয়োজন এবং গবেষণার পরিমাণ বাড়ানোর প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ স্যার, খুবই ভালো লাগলো স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার থ্যাংক জন্য। ইউ স্যার, এবার আমাদেরকে আপনার তথ্যবহুল স্লাইডটা যদি দেখাতেন তাহলে আমরা অনেক উপকৃত হতাম এবং প্র্যাকটিক্যালি শিখতে পারতাম। ওকে, আই হোপ সবাই স্লাইড দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি চেষ্টা করব সহজভাবে আমি আমার যতটুকু কাজ বা আমি যেগুলোর উপরে কাজ করেছি অলরেডি সেইগুলা সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে অবহিত করার যতটা সাধারণ ভাষায় পসিবল। তো আমি প্রথমেই বিজ্ঞানী.org কে ধন্যবাদ জানাই এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, সেশন করার জন্য, সকলের জন্য, এবং আমি কৃতজ্ঞ যে এখানে আমাকে আসলে বলার সুযোগ করে দেওয়া হয়েছে আর কি। তো আমি মেইনলি কাজ করি এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি চ্যালেঞ্জেস এন্ড সলিউশন নিয়ে, যার মধ্যে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট আছে, প্লাস্টিক প্রবলেম আছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি বর্তমানে যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট। ইতিমধ্যে আমি অলরেডি বলেছি আমি পিএইচডি স্টুডেন্ট সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং এর RMIT ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে। তো প্রথমে আমরা আলোচনার শুরুতে আমি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলেছি, তারপরে এখানে সংক্ষেপে একটু বলে দিচ্ছি। আমি বিএসসি অনার্স এবং মাস্টার্স করেছি ইসলামিক ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেন গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে হানিয়াং ইউনিভার্সিটিতে ছিলাম এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ 2 বছর। দেন ফাইনালি পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে আছি RMIT ইউনিভার্সিটিতে 2023 থেকে বর্তমানে সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং এ। যারা আগ্রহী এখানে আমার লিঙ্কডইন এর এবং গুগল স্কলার লিংক আছে এবং সাথে একটা কিউআর কোড আছে। সো কেউ যদি মনে করে আমার পাবলিকেশন দেখতে চাই রিসার্চ গেট অথবা গুগল স্কলার থেকে, সে দেখে নিতে পারে এবং আমার সাথে তার কোনো আলোচনা থাকলে সেগুলো আমি সে আদরে ওয়েলকাম। তো ফার্স্ট অফ অল আমি যেটা আমাদের প্রশ্নের মধ্যে কিছু কিছু বিষয় আসলে অলরেডি চলে আসছে, তারপরেও এখানে সেগুলোই আছে যে আমরা প্লাস্টিক কেন ইউজ করি। প্লাস্টিক আমরা জানি যে প্লাস্টিক অনেক সস্তা এবং প্লাস্টিক অনেক লাইট ওয়েট, প্লাস্টিক প্যাকেজিং এর জন্য খুবই ডিমান্ডিং। আর স্পেশালি আমরা যারা কোভিড ফেস করেছে, এখানে আমরা সবাই কোভিড ফেস করেছি। সো কোভিড এর মধ্যে আমরা দেখেছি যে প্লাস্টিকের আসলে কতখানি ভূমিকা। একটা ফেস মাস্ক, একটা গ্লাভস, একটা পিপিই সবকিছুই আসলে প্লাস্টিক থেকে আসছে। তো এটা আমাদের কোভিড এর সময় একটা বড় ভূমিকা পালন করছে এবং কোভিড পরবর্তী ওয়েস্ট তৈরিতেও অনেক নেগেটিভ ইফেক্ট রেখেছে। অর্থাৎ কোভিড এর পরে আমরা দেখেছি যে উল্লেখযোগ্য হারে প্লাস্টিক ওয়েস্ট বেড়েছে। ফাইনালি আমরা যদি বলি প্লাস্টিক তৈরি হয় ফসিল ফুয়েল থেকে। ফসিল ফুয়েলকে আমরা শেপ দিয়ে ইন্ডাস্ট্রিতে শেপ দিয়ে প্লাস্টিক তৈরি করি এবং আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে প্লাস্টিকের আসলে প্লাস্টিকের চাহিদাও দিন দিন বেড়েছে, যে কারণে প্লাস্টিকের উৎপাদনও দিন দিন বাড়ছে এবং প্লাস্টিকের উৎপাদন যখন বাড়ছে প্লাস্টিকের ওয়েস্টের পরিমাণও দিন দিন বেড়ে চলেছে। কেন? কারণ প্লাস্টিক আমরা যেগুলো ইউজ করার পরে প্লাস্টিকগুলো কয়েকভাবে ট্রিট হয়ে থাকে। যেমন 48% চলে যায় ল্যান্ডফিলে, এবং ল্যান্ডফিলে যাওয়ার ফলে যেটা হয় অনেক সময় লিচিং করতে পারে, অর্থাৎ প্লাস্টিক দেখালো গললো না বা পার্শিয়ালি গললো। সো এই আধা খাওয়া প্লাস্টিকের যে লিচেট, এটা দেখা গেল লিচিং লিচ করে আমাদের ওয়াটার সিস্টেমে, ওয়াটার বডিতে বা আমাদের ল্যান্ড বডিতে চলে যায়। দেন দেখা যায় 19% ইনসিনারেশন করা, অর্থাৎ একদম পুড়ায়ে শেষ করে দেওয়া হয়। এই ক্ষেত্রে আমরা চেষ্টা করি ইনসিনারেশন করার পরে সেখান থেকে হিট এবং এনার্জি তৈরি করার, হিট এবং ইলেকট্রিসিটি তৈরি করার। কিন্তু এই ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে, এক্ষেত্রে প্রচুর কার্বন ডাই অক্সাইডও উৎপাদন হয়। তাও এবার 2% আসলে ক্লোজ লুপ রিসাইকেল হয়। ক্লোজ লুপ রিসাইকেল বলতে বোঝানো হয় যে প্লাস্টিক বোতল আমরা ইউজ করেছি ওটা রিসাইকেল করে আবার প্লাস্টিক বোতলেই পরিণত করা হয়। এটা একটা ক্লোজ লুপ, যেখান থেকে শুরু সেখানে গিয়েই শেষ। এবং 6% ক্যাসকেডেড রিসাইক্লিং। ক্যাসকেডেড বলতে বোঝায় এটা রিসাইক্লিং করা হয় কিন্তু ফাইনাল প্রোডাক্টটা, আমি একটা বোতলকে রিসাইক্লিং করছি, ফাইনাল প্রোডাক্ট বোতল হবে না, অন্য কিছু হবে। সো দেখা যাচ্ছে আমি পলিল্যাকটিক অ্যাসিডকে যদি রিসাইক্লিং করি তাহলে ফাইনালি আমরা আবার পলিল্যাকটিক অ্যাসিড না বানায় ল্যাকটিক অ্যাসিড অথবা ল্যাকটাইড বানায় অন্য কাজে ইউজ করছি। এগুলোকে ক্যাসকেডেড রিসাইক্লিং বলা হয়। কিন্তু এই সমস্ত সিস্টেমের মধ্যে আমরা দেখি যে 3% আসলে প্রসেস লস হয়।
তো আমরা ওভারঅল বলতে পারি 11% রিসাইক্লিং এ যায়, তার মধ্যে 8% সাকসেসফুলি রিসাইক্লিং হয়, বাকি 3% ওয়েস্ট। হাউএভার স্টিল আমরা দেখতে পাই 22% প্লাস্টিক মিসম্যানেজ অবস্থায় থেকে গেছে, এবং এইটাকে আমরা আলটিমেটলি দেখি যে এই প্লাস্টিকগুলো মাইক্রোপ্লাস্টিক, ন্যানোপ্লাস্টিক আকারে আমাদের পরিবেশে ফেরত আসছে। এবং এখানে আমরা যদি একটা ম্যাপ দেখি, এই ম্যাপে আমরা দেখাচ্ছে যে এই ম্যাপে দেখাচ্ছে যে আমাদের পৃথিবীর কোন কোন দেশে সমুদ্রে প্লাস্টিকের ওয়েস্ট অ্যাভেলেবল আছে, এবং আমরা দেখছি যে একটা দেশও বাকি নাই যেটা সাদা হয়ে আছে, সবগুলো কালার, কোনোটা একটু গাঢ় অর্থাৎ ওখানে বেশি হয়, আবার কোনোটা একটু হালকা যেখানে হয়তো একটু তুলনামূলকভাবে কম হয়, কিন্তু কোনো দেশই মোটামুটি এখানে বাকি থাকছে না। দেন আমরা যদি বলি প্লাস্টিক এবং মাইক্রোপ্লাস্টিক পলিউশন সম্পর্কে, আমরা জানি যে প্লাস্টিক অনেক সাস্টেইনেবল, লং লাস্টিং, পরিবেশে অনেক দিন থেকে যায়, এটা সহজে আসলে ডিগ্রেড করে না, কিন্তু দেখা যাচ্ছে অনেক দিন ধরে এটা যদি ইউভি লাইট, সোলার লাইট অথবা অ্যাব্রেশন, ফিজিক্যাল ডিগ্রেডেশনের মধ্যে দিয়ে যায়, টাইড মানে সমুদ্রের স্রোত, এই সমুদ্রের স্রোতের মেকানিক্যাল ফোর্স আছে, এই মেকানিক্যাল ফোর্স যদি প্লাস্টিকের উপরে আঘাত করে, প্লাস্টিক ক্ষয়ে যায়, মানে ওটা হালকা করে ডিগ্রেড করে, এই ডিগ্রেড হয়ে যে অংশগুলা সমুদ্রে যাচ্ছে সেগুলোই আসলে মাইক্রোপ্লাস্টিক, এবং মাইক্রোপ্লাস্টিক আরো ক্ষয়ে গেলে তখন ফাইনালি ন্যানোপ্লাস্টিকে পরিণত হয়। এবং আমরা এই পিকচারে ডান পাশের কোনায় যে পিকচার আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই সমস্ত জায়গায় মাইক্রোপ্লাস্টিক গুলো আমাদের ইকোসিস্টেমে ঢুকছে, খাবারের মধ্যে ঢুকছে, যেগুলোকে ইনজেস্ট করছি, আমরা খাচ্ছি, এবং ফাইনালি দেখা যাচ্ছে যে ওই খাবারগুলো মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে এসে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করছে। এবং মানে এখন পর্যন্ত দুঃখজনক বিষয় হলো বেশিরভাগ কনভেনশনাল ট্রিটমেন্ট পদ্ধতিতে মাইক্রোপ্লাস্টিককে আলাদা করা খুব টাফ, সেভাবে এখনো হয়ে ওঠেনি, রিসার্চাররা এখনো স্ট্রাগল করছেন বিষয়টা নিয়ে। এবার অল্টারনেটিভ হিসাবে বিজ্ঞানীরা বলছেন লেটস ট্রাই বায়োপ্লাস্টিক। তো বায়োপ্লাস্টিক, আমরা বলছি বায়োপ্লাস্টিক গ্রিন, এবং এটা এমন ভাবে তৈরি, এমন এক ধরনের প্লাস্টিক যেটা পরিবেশে ডিগ্রেড করে দেবে। বায়োপ্লাস্টিককে সংজ্ঞার মধ্যে 3 ধরনের প্রোডাক্ট হতে পারে, এই পাশে নিচের ছবিতে সেটাকে কাইন্ড অফ ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝানো আছে। বায়োপ্লাস্টিক হতে পারে বায়োলজিক্যাল সোর্স থেকে তৈরি করা হয়েছে, অথবা হতে পারে সেটা বায়োডিগ্রেডেবল, অথবা হতে পারে সেটা বোথ বায়োডিগ্রেডেবল এবং বায়োলজিক্যাল সোর্স থেকে তৈরি করা হয়েছে। আমরা এখানে যদি দেখি আমাদের যে স্ট্যাটিস্টিক্স, সেখানে আমরা যদি দেখি তাহলে দেখবো যে বায়োপ্লাস্টিকের চাহিদাও কিন্তু দিন দিন বেড়ে চলেছে। 2021 থেকে শুরু করে 2007, এখন তো 2026 বা 2025 পর্যন্ত আমাদের কাছে ডেটা আছে। 2026-27 যদি ফোরকাস্ট আমরা করি তাহলে আমরা দেখবো যে এটা আসলে বেড়েছে, কোথাও কমে নেই। এখন সমস্যা হলো যে বায়োপ্লাস্টিক আসলে গ্রিন নাকি গ্রিন ওয়াশ, এটা নিয়ে তুমুল তর্ক বিতর্ক চলছে। কারণ আমরা এখানে জানি যে এই যে আমরা বায়োপ্লাস্টিকের উৎপাদন বাড়াচ্ছি, ব্যবহার বাড়াচ্ছি, স্বাভাবিকভাবে কি হবে, বায়োপ্লাস্টিকের ওয়েস্টও বাড়বে। সো বায়োপ্লাস্টিকের ওয়েস্টও আসলে ওয়েস্টই। সো আলটিমেটলি আমরা যে বায়োপ্লাস্টিক ইউজ করছি এটা কি গ্রিন নাকি গ্রিন ওয়াশ, এটা নিয়ে অনেক আলোচনা, তর্ক বিতর্ক চলছে। সো এইখানে আসে আমাদের একটা আলোচনা, সেটা হচ্ছে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট। লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট বলতে বোঝায় যে কোনো প্রোডাক্ট, এটা শুধু প্লাস্টিক বলে না, যে কোনো প্রোডাক্ট, একটা মোবাইল হতে পারে, একটা সিমেন্ট হতে পারে, হোয়াট এভার, যে কোনো প্রোডাক্টের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ও পরিবেশে কি ফুটপ্রিন্ট রেখে গেল, কতটুকু ওর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বা রিসাইক্লিং পর্যন্ত পরিবেশে কতটুকু কার্বন ডাইঅক্সাইড ও এমিট করলো, কতটুকু অ্যাসিডিফিকেশন, কতটুকু ইউট্রোফিকেশন, কতটুকু ফসিল ফুয়েল রিসোর্স নষ্ট করলো, অথবা কতটুকু ফটোকেমিক্যাল অক্সিডেন্ট সরবরাহ করলো, ইকোটক্সিসিটি কতটুকু, ইত্যাদি বহু রকমের ক্যাটাগরিতে এই অ্যাসেসমেন্টটা করা হয়ে থাকে, যে আলটিমেটলি ওর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবেশের উপর কি ফুটপ্রিন্ট রাখছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা কার্বন ডাইঅক্সাইডের উপর বেশি জোর দিয়ে থাকি। তো এলসি এর জন্য আমরা বিভিন্ন রকমের টুল ইউজ করি, এখানে কয়েক ধরনের নাম দেওয়া আছে, কিছু বিগিনারদের জন্য, কিছু এক্সপার্টদের জন্য। মোস্ট অফ দ্য টুলস আর পেইড, কিছু ফ্রি টুলসও আছে, কিন্তু তাদের জন্য ডাটাবেস যেগুলো, সেই ডাটাবেস গুলা কিনতে হয়, অর্থাৎ সাবস্ক্রাইবড। এবার এর মধ্যে আমি নিজে সিমা প্রো ইউজ করেছি, আর একটা ইউজ করছি
ওপেন এলসিএ, সেটা এখানে লিস্টেড না, কিন্তু সেগুলোর জন্য যে ডাটা সেগুলো আমাদেরকে কিনে ব্যবহার করতে হয়েছে। তো এটা কিভাবে আমরা করি সেটার একটা ছোট্ট ডেমনস্ট্রেশন। সেটা হলো আমরা প্রথমে একটা সিস্টেম বাউন্ডারি বানাই, আমরা কতটুকু বিষয় আমাদের কনসিডারেশনের মধ্যে রাখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বোল্ড করে যে বক্স দেওয়া আছে, রেক্টেঙ্গুলার বক্স, এর মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কনসিডারেশন, আর এর বাইরে যেগুলো আছে সেগুলো এই স্টাডির জন্য আমরা কনসিডার করছি না। ফর এক্সাম্পল, যে আমরা হচ্ছে কোন একটা প্লাস্টিক তৈরি করব, সুগার কেন কাল্টিভেট করব, কিন্তু ওর যে এই ফার্ম কিভাবে তৈরি হয়েছে, এই ফার্মের মধ্যে কি কি ইকুইপমেন্ট আছে, এগুলো আমাদের আলোচ্য বিষয় না। দ্যাটস ওয়াই এটাকে আমরা সিস্টেমের বাইরে রাখছি। একইভাবে আমরা শুধুমাত্র এখানে আলোচনা করতে চাচ্ছি সে বায়োপ্লাস্টিকের প্রোডাকশন, তাহলে বায়োপ্লাস্টিক প্রোডাকশন করার পর সেটাকে কিভাবে কাস্টমারের কাছে ট্রান্সপোর্ট করা হলো, কিভাবে সেটাকে ইউটিলাইজ করা হলো, কিভাবে সেটার বর্জ্যকে ট্রিট করা হলো, সেটা আমরা এই স্টাডিতে রাখছি না। সো এর মানে এই না যে এটা পুরো স্টাডি হচ্ছে না, নিজের অংশটার জন্য বা সিস্টেম বাউন্ডারির বাইরে যেটা আছে সেটার জন্য আলাদা সিস্টেম বাউন্ডারি করে আলাদা স্টাডি করা হচ্ছে, জাস্ট এই স্টাডির জন্য ফর এক্সাম্পল আমরা রাখছি না। এবং সেই সাথে আমরা কনসিডার কি করছি, সুগার কেন কাল্টিভেশন, মিলিং, ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন, ল্যাকটাইড প্রোডাকশন, পিএলএ প্রোডাকশন এবং মোল্ডিং। তো এই প্রসেসগুলোর সময় কি পরিমাণ ডিজেল ইউজ হচ্ছে, কি পরিমাণ ফার্টিলাইজার ইউজ হচ্ছে, কি পরিমাণ ইলেকট্রিসিটি ইউজ হচ্ছে, কি পরিমাণ অ্যাসিড বেস অথবা অন্য কোনো কেমিক্যাল ইউজ হচ্ছে, ইনপুটে যাচ্ছে, সেগুলোকে আমরা হিসাব করছি। আবার আউটপুট হিসেবে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, এনএমভিওসি অর্থাৎ নন মিথেন ভোলেটাইল অর্গানিক কার্বন, বিওডি, সিওডি, টিওসি, ওয়েস্ট প্লাস্টিক, ওয়েস্ট ওয়াটার, এইগুলো কি কি আমাদের বাইরে আসছে সেগুলোকেও কাউন্ট করছি। তো এইগুলো কাউন্ট করে আমরা ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন যে একটা ডাটা শিট, এইভাবে আমরা ডাটা শিট বানাই যে আলটিমেটলি কতটুকু কি জিনিস কয় গ্রাম কয় কেজি ভিতরে যাচ্ছে, কয় কিলোওয়াট ভিতরে যাচ্ছে, এবং ফাইনালি ওইটার কারণে ওটার ইকুইভ্যালেন্ট কি পরিমাণ প্রভাব আমাদের পরিবেশের উপর পড়ছে। দেন আমরা কি করি, সেই ডাটাগুলোকে, এটা হচ্ছে একটা ওপেন এলসি এর ইন্টারফেস, এখানে আমরা ইনপুট দিই যে ওকে এটা এত 1 কেজি পলিল্যাকটিক অ্যাসিড বানাতে এটা এত কেজি, এটা এত কেজি, এটা এত গ্রাম, এটা এত কিলোওয়াট, এটা এত মেগাজুল তৈরি হচ্ছে। এবং দেন আমরা ওই ডাটার উপর বেস করে এই টুলে ক্যালকুলেশন করি। ফাইনালি আমরা যখন রেজাল্ট পাই, রেজাল্টগুলোকে এইভাবে আমরা ইলাস্ট্রেট করি যে আমরা তুলনা করি। এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন দুইটা জিনিসের মধ্যে তুলনা করেছে, পিএলএ প্রোডাকশন, দুই ক্ষেত্রেই পিএলএ প্রোডাকশন অর্থাৎ পলিল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন, কিন্তু একটা তৈরি হয়েছে কেন সুগার থেকে, আরেকটা তৈরি হয়েছে মাইক্রোঅ্যালগি থেকে। তো আমরা এর মধ্যে কম্পেয়ার করবো যে আসলে কোনটা তুলনামূলকভাবে বেশি ক্ষতিকর। তো আমার রেজাল্ট বলে, ফর এক্সাম্পল এখানে বলতেছি কেন সুগার আসলে মাইক্রোঅ্যালগি থেকে কম ক্ষতিকর, কারণ মাইক্রোঅ্যালগিতে অনেক বেশি এনার্জি ইউজ হয়, এবং এনার্জি ইউজ করলে আমাকে সেই পরিমাণ ফসিল ফুয়েল ইউজ করতে হবে, এবং সেই ফসিল ফুয়েল থেকে আলটিমেটলি আমাদের পরিবেশ দূষিত হবে। সো আমার যদি অপশন হয় কেন সুগার এবং মাইক্রোঅ্যালগি, বর্তমান মুহূর্তে আমি কেন সুগারকে বেছে নেব। তো এইভাবে আমরা কম্পেয়ার করি, এবং সেই সাথে এখানে আপনারা দেখছেন প্রত্যেক কলামের মধ্যে অনেকগুলো সেকশন আছে এবং এর পাশে অনেক বড় লিস্ট আছে। এটা এই মিন করে যে এই সেকশনটা একটা নির্দিষ্ট জিনিসের জন্য কন্ট্রিবিউশন। ফর এক্সাম্পল এটা হলো ইলেকট্রিসিটির জন্য, এটা হচ্ছে কেমিক্যালের জন্য। সো টোটাল যদি 100 হয় বা টোটাল যদি মানটা যদি 14 হয়, তাহলে 14 এর মধ্যে কয় পার্সেন্ট ইলেকট্রিসিটি প্রভাব রেখেছে, কয় পার্সেন্ট কেমিক্যাল প্রভাব রেখেছে। যদি আমরা দেখি ইলেকট্রিসিটির প্রভাব বেশি, তাহলে আমাকে চেষ্টা করতে হবে ইলেকট্রিসিটির এই প্রভাবটা কমানোর, কারণ কেমিক্যাল এমনিতেই কম দিচ্ছে। সো এইভাবে আমরা পলিসি মেকারদের এবং ডিসিশন মেকারদের হেল্প করি জানার জন্য যে আসলে আলটিমেটলি আমরা যদি এরকম কোনো জিনিস বানাই, তাহলে আপনাকে কোন জিনিসের প্রতি বেশি নজর দেওয়া প্রয়োজন। প্রথমেই আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি, এটাকে যদি আমি কোনো পলিসি মেকার যদি এটা দেখার পর সে প্রথমে বলবে ওকে মাইক্রোঅ্যালগি কেন সুগার, মাইক্রোঅ্যালগি বাদ কারণে অলরেডি বেশি দিচ্ছে। এবার হচ্ছে কেন সুগারের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে 4টে স্টেপ আছে, সুগার কেন কাল্টিভেশন, মিলিং, ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন এবং ল্যাকটাইড প্রোডাকশন। প্রথম ছবিটা যদি দেখি, তাহলে ওরা দেখতে পাচ্ছে যে তুলনামূলকভাবে ল্যাকটিক অ্যাসিড, মানে লাস্ট দুইটা স্টেপ ল্যাকটিক অ্যাসিড এবং ল্যাকটাইড প্রোডাকশনে আসলে বেশি
এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্ট আছে, তাহলে আমাকে যদি কোনো ফুটপ্রিন্ট কমাতে হয় তাহলে আমাকে বেশি নজর দিতে হবে এই দুটো স্টেপের উপরে, এই দুটো স্টেপকে অপটিমাইজ করতে হবে। এবার আমি যদি বলি যে এই দুটি স্টেপের মধ্যে কোন জিনিসটার কারণে বেশি এনভায়রনমেন্টাল বার্ডেন তৈরি হচ্ছে, তখন তারা কি করবে, বলবে যে ওকে আমরা এই স্টেপ এর মধ্যে দেখবো যে কোনটার জন্য কত পার্সেন্ট। সো দেখা গেল হয়তো ইলেকট্রিসিটি বা হিটের জন্য বেশি হচ্ছে, তখন তারা কি করবে, চেষ্টা করবে রিনিউয়েবল সোর্স বা এমন কোন সোর্স থেকে ইলেকট্রিসিটি এবং হিট বানাতে যাতে ফাইনালি পরিবেশের উপর বার্ডেনটা কমে যায়। সো এটা হচ্ছে মোটামুটি আমার বর্তমান যে প্রজেক্ট বা পিএইচডি প্রজেক্ট সেটার কাজ। এছাড়া আমি এর আগে কাজ করেছি ওয়াটার পলিউশন নিয়ে, এটা আমি ইসলামিক ইউনিভার্সিটিতে থাকতে করেছি এবং হানিয়াম ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন ওয়াটার পলিউশন নিয়ে কাজ করেছি। এখন বর্তমানে সরাসরি এর সাথে জড়িত নাই, কিন্তু স্টিল আমরা লিঙ্ক করছি প্লাস্টিক, ওয়াটার পলিউশন, ওয়েস্ট ওয়াটার, আসলে সবই এক বিনি সুতার মালাই গাঁথা কাইন্ড অফ জিনিস। তো ওয়াটার বিভিন্ন ভাবে পলিউট হতে পারে, ডাই পলিউশন হতে পারে, হেভি মেটাল থাকতে পারে, মাইক্রোপ্লাস্টিক থাকতে পারে, ফার্মাসিউটিক্যাল হতে পারে, অর্গানিক পলিউটেন্ট হতে পারে। এবং আমরা জানি হেভি মেটালের মধ্যে আর্সেনিক, ক্রোমিয়াম, লেড এগুলো প্রচুর পরিমাণে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে আসে। যেমন বাংলাদেশের জন্য তোমরা সবাই জানো মোটামুটি যে বাংলাদেশের জন্য কোন হেভি মেটালটা বেশি ক্ষতিকর। আমরা সবাই আর্সেনিকের নাম জানি, বাংলাদেশ আর্সেনিক দ্বারা ভালো রকমের ক্ষতিগ্রস্ত। এছাড়া বর্তমানে অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে, সে ট্যানিং ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যেখান থেকে ক্রোমিয়াম, লেডের মতো হেভি মেটাল গুলো পরিবেশে আসছে। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা এই পলিউটেন্ট গুলোর বিরুদ্ধে অ্যাকশন নিই। সো ডিফারেন্ট মেথড আছে এই পলিউটেন্ট গুলোকে দূর করার। হতে পারে অ্যাবজর্পশন, যেটাতে আমরা পলিউটেন্ট গুলোকে শুষে নেবো। বাম পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের অ্যাবজর্বেন্ট আছে। হতে পারে মেমব্রেন ফিল্ট্রেশন, হতে পারে ইলেকট্রোকেমিক্যাল মেথড, হতে পারে সনোকেমিক্যাল মেথড, ইভেন হতে পারে ফটোক্যাটালাইসিস মেথড। সো এইগুলোর মধ্যে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক আছে। যে অ্যাবজর্পশন পছন্দ করে সে বাকিগুলার লিমিটেশন বলবে যে এইগুলোর এই লিমিটেশন আছে, দ্যাটস ওয়াই আমি অ্যাবজর্পশনকে চয়েস করে নিচ্ছি। আবার যে মেমব্রেন ফিল্ট্রেশন অথবা ইলেকট্রোকেমিক্যাল মেথড নিয়ে কাজ করবে তার কাছে মনে হবে যে বাকিগুলোর অনেক লিমিটেশন আছে যেটা তার মেথডের মধ্যে নাই। সো আলটিমেটলি সবাই নিজের মতো করে গবেষণা করছে, ফলাফল জানাচ্ছে এবং আলটিমেটলি এই সমস্ত গবেষণার উপর বেস করে বিজ্ঞানীরা বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিচ্ছে। বর্তমানে খুবই প্রচলিত ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট হচ্ছে মেমব্রেন ফিল্ট্রেশন। এটা খুবই কনভেনিয়েন্ট এবং এটা খুবই সময় উপযোগী, এবং সময় কম লাগে। কিন্তু সমস্যা আছে, সেটা হচ্ছে হয়তো মেমব্রেনটাকে বারবার পাল্টানোর প্রয়োজন হয়, মেমব্রেনের ফাউলিং হয়, মেমব্রেনের মধ্যে বর্জ্যগুলো জমে গেলে ওই মেমব্রেনকে বারবার সরাতে হয়। দ্যাটস ওয়াই মেমব্রেন ফিল্ট্রেশনও কিন্তু আসলে এখনো অ্যাডভান্স করছে আরো, মেমব্রেন গুলোকে আরো শক্তিশালী করে বানাচ্ছে অথবা ওর সাথে অ্যাডজর্বেন্টকে লাগায় আরো বেশি ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমি পার্সোনালি অ্যাবজর্পশন নিয়ে কাজ করেছি। এইগুলোর মধ্যে এই বাম পাশে যেগুলো আছে এগুলোর মধ্যে আমি অ্যাবজর্পশন নিয়ে কাজ করেছি। তার মধ্যে ন্যানোসেলুলোজ বা কম্পোজিট এবং বিশেষ করে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক, এই দুইটা জিনিস বা তিনটা জিনিস নিয়ে আমার কাজ একটু বেশি। সো আমি যেটা করছি এটা হচ্ছে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কের কাজ। সেটা হলো বাম পাশে ছবি দেওয়া আছে, এখানে আমরা মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বানিয়ে থাকি বিভিন্ন রকমের কেমিক্যাল লিঙ্কার দিয়ে, বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে গেলাম। দেন আলটিমেটলি কি করব, সেই সেই মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বা মফের মধ্যে আমরা যদি পলিউটেড ওয়াটার দিই তাহলে আলটিমেটলি আমরা দেখবো যে পানির মধ্যে থাকা পলিউশন গুলা দূর হয়ে যাবে। আর এটা যেটা মফের, এটা আমি কোরিয়ায় থাকতে করেছিলাম। আর এটা হচ্ছে আমাদের ইসলামিক ইউনিভার্সিটির গবেষণার একটা পোর্শন। সেটা হচ্ছে যে বিভিন্ন ফাইবার থেকে কম্পোজিট তৈরি করে সেটা দিয়ে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করা। যেমন বাম পাশে আমরা যদি দেখি জুট ফাইবার, ব্যানানা অ্যাসিস, তার ফাইবার, এগুলোকে আমরা ব্লিচ করে সেলুলোজে একদম আলফা সেলুলোজে চেঞ্জ করে নিই। দেন আলফা সেলুলোজ থেকে আমরা ন্যানো সেলুলোজ বা মাইক্রো সেলুলোজে কনভার্ট করি। এর সাথে আমরা করি কি, এর ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন রকমের সেকেন্ডারি প্রোডাক্ট ইউজ করি, যেমন ক্যাওলিনাইট ক্লে অথবা কাইটোসেন,
এইগুলো দিয়ে আমরা ফাইনালি এখানে যে প্যাকিং কলাম দেখা যাচ্ছে এরকম প্যাকিং কলাম বানাই, যার মধ্যে থেকে ওয়েস্ট ওয়াটার পাস করলে উপর থেকে ওয়েস্ট ওয়াটার আসবে, নিচ থেকে পিওর ওয়াটার পাস করবে। অথবা ওয়েস্ট ওয়াটারের মধ্যে এই কম্পোজিটকে দিয়ে আমরা ব্যাচ অ্যাবজর্পশন করি, যে যে পলিউটেড ওয়াটার ছিল সেটাকে ফিল্টার করার পর আলটিমেটলি আমি ভালো ওয়াটার বা নর্মালি ওয়াটার পাবো। এবং ফাইনালি এগুলো আমার স্টাডি সম্পর্কে গেল। এবং ফাইনালি একটা কোয়েশ্চেন যেটা সবাই আমার মনে হয় এই সেশনের একটা বড় অংশ জুড়ে থাকবে, সেটা হচ্ছে পিএইচডি অ্যাপ্লিকেশন বা পিএইচডি প্রসেসিং আমরা কিভাবে করব, সেটা আমি একটু সংক্ষেপে বলে নিই যাতে আপনাদের প্রশ্ন করা সহজ হয়। ফার্স্ট অফ অল, পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য নিজের গোল এবং মাইন্ড সেট করা খুব জরুরি। এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই দেখছি যে তারা দুই নৌকায় পা দিতে চাই, আমি এটাও চাই ওটাও চাই, আমি পিএইচডি টাইপেরও কিছু করতে চাই, আমি জব টাইপেরও কিছু করতে চাই। এই দোমনাতে আসলে দুটোই হ্যাম্পার হয়। সো যে কোনো একটা উপর যদি আমরা ফোকাস করি তাহলে সেটা আমাদের জন্য হেল্পফুল হবে। দ্বিতীয় হচ্ছে একাডেমিক রেজাল্ট। এখন আমরা যখন ফোকাস হয়ে গেলাম যে আমি পিএইচডি করব, দেন আমি একাডেমিক রেজাল্টে জোর দিব। একাডেমিক রেজাল্টে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় একাডেমিক রেজাল্ট একটা ভূমিকা পালন করে, তবে আমি একাডেমিক রেজাল্ট ঠিক করতে গিয়ে যদি অন্য কিছু নষ্ট করে ফেলি তাহলে আবার সেটা আলটিমেটলি ক্ষতিকর হয়ে যায়। সো এটা একটা ব্যালেন্স রাখতে হবে যে আমি আমার একাডেমিক রেজাল্টও ঠিক রাখবো, স্কিল ডেভেলপও করব, এবং অন্যান্য বিষয়েও অন্যান্য বিষয়ে আমি বিষয়গুলোকে ঠিক রাখবো যাতে ব্যালেন্স থাকে। সো একাডেমিক রেজাল্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। কিছু কিছু ইউনিভার্সিটিতে স্কলারশিপ একাডেমিক রেজাল্টের উপর বেস করে, তার পয়েন্টের উপর বেস করে চেঞ্জ হয়ে থাকে। সো একাডেমিক রেজাল্ট একটা ফ্যাক্ট। তৃতীয়ত স্কিল ডেভেলপমেন্ট। ইন্টারফেয়ার করছি স্যার, আমাদের একাডেমিক রেজাল্টটা মানে কেমন সিজিপিএ থাকলে সেটা আমাদের জন্য পিএইচডি এর ক্ষেত্রে ভালো হবে, এটা যদি আপনি একটু বলতেন, কারণ আমাদের তো মেইন প্রবলেম সিজিপিএ। আসলে এইটা ম্যান টু ম্যান ভ্যারি করে। মানে এটার উত্তর তুমি যদি 5 জনকে জিজ্ঞাসা করো, 5 জন 5 রকমের বা 3 ক্যাটাগরিতে বলবে। কেউ বলবে খুব ভালো রেজাল্ট হওয়া দরকার 3.89, মানে খুব ভালো রেজাল্ট ছাড়া আসলে এটা খুব টাফ। কেউ বলবে যে আরে সিজিপিএ দিয়ে কি হয়, কিছুই হয় না। অনেকেই আছে 3 পাওয়া বা বিলো 3 পাওয়া স্টুডেন্ট আমি দেখছি পিএইচডি স্কলারশিপ নিয়ে কাজ করছে। আর একটা পোর্শন আছে যারা আছে মাঝামাঝি, না এরা খুব ভালো না এরা খুব খারাপ, মিডিয়াম একটা সিজিপিএ থাকে, এরা করে। তা আমি বলবো যে একাডেমিক রেজাল্ট কেমন হবে এটার থেকে বেশি জরুরি অন্যান্য জিনিসগুলা। অর্থাৎ আমার রেজাল্ট 3.3 ফর এক্সাম্পল, আমি অলরেডি জানি যে আমার রেজাল্ট গেছে গা, আমার এখান থেকে আসলে আর ব্যাকআপ করা পসিবল না। তখন আমি কি করব? তখন যতটুকু ঘাটতি আমার সিজিপিএ তে আছে আমি সেইটুকু ঘাটতি পূরণ করবো স্কিল দিয়ে। যে ছেলেটা, আমি জাস্ট এক্সাম্পল বলছি, যে ছেলেটার সিজিপিএ 3.9 সে পাওয়ার পয়েন্টে কাজ করতে পারে না, আমার সিজিপিএ 3.3, আমি পাওয়ার পয়েন্টের বস, প্রফেসর আমাকে নেবে, ওকে নিবেন। একটা ছেলে আমার সিজিপিএ 2.8, আমি C++ প্রোগ্রামিং এ আমার থেকে বেটার আমার ইউনিভার্সিটিতে কেউ নাই। যে ছেলেটা 3.99 সে প্রোগ্রামিং ই জানে না, প্রফেসর ওই 2.8 কে টেনে নেবে, 2.99 কে নেবে না। হ্যাঁ, এরপরেও ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, স্কলারশিপ টু স্কলারশিপ, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। যেমন অস্ট্রেলিয়ার কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো সেন্ট্রালাইজড ফান্ডিং, এগুলোর ক্ষেত্রে সিজিপি অনেক ম্যাটার করে। এক্ষেত্রে সিজিপির উপর পয়েন্ট বসানো হয় যে কারো যদি পয়েন্ট সিজিপি এত হয় সে এত পয়েন্ট পাবে, এত হলে এত পয়েন্ট পাবে। সেক্ষেত্রে কারো সিজিপি যদি কম হয় তাহলে সে সেই পয়েন্টটুকু খুইয়ে দেবে। কিন্তু যেগুলো প্রফেসর ফান্ডিং অথবা পার্সোনালাইজ ফান্ডিং বা প্রজেক্ট ফান্ডিং, সেগুলোর ক্ষেত্রে সিজিপি ম্যাটার করে তুলনামূলকভাবে কম। একজন প্রফেসরের সাথে প্রফেসর ইন্টারভিউ নেবে 2 জনের, একজনের সাথে কথা বলে আরেকজনের সাথে কথা বলে, একজনের সিজিপি ভালো একজনের খারাপ। প্রফেসর তাদের সাথে কথা বলে বুঝবে যে আসলে কার রিসার্চ ইন্টিগ্রিটিটা কতটা বেশি। যার বুঝ বেশি, যার নলেজ বেশি, প্রফেসর তাকেই নিবে। তার সিজিপিএ সেক্ষেত্রে ম্যাটার নাও করতে পারে। যেমন কোরিয়াতে, আমেরিকাতে, এগুলোতে যেগুলো প্রফেসর ফান্ডিং সেগুলোর ক্ষেত্রে
জেনারেলি দেখা যায় যে সিজিপিএ থেকে রিসার্চ ইন্টিগ্রিটি এবং স্কিল ডেভেলপমেন্ট বেশি কাজে দেয়। তো এটা ডিপেন্ডস, হ্যাঁ, রেজাল্ট ডিপেন্ডস। তবে আমার সাজেশন হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট এবং অন্যান্য রিসার্চ ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে যতটা পারা যায় একাডেমিক রেজাল্টকে শক্তিশালী করা উচিত, যাতে পরবর্তীতে পস্তাতে না হয় বা পরবর্তীতে আফসোস না এসে আর যদি রেজাল্ট ভালো হতো। সো ব্যালেন্স করে চলাটাই বেটার। দেন স্কিল ডেভেলপমেন্টের মধ্যে অনেক কিছু আসে, এটা অনেক ভাস্ট একটা বিষয়। ল্যাঙ্গুয়েজ, সফটওয়্যার, প্রোগ্রামিং, লিডিং পার্সোনালিটি, দেন ভলেন্টিয়ারিং পার্সোনালিটি, কমিউনিকেশন স্কিল, ডিবেটিং স্কিল, কাউকে বোঝানোর স্কিল। অনেককেই দেখা যায় যারা নিজে অনেক ভালো স্টুডেন্ট, অনেক কিছু বুঝে, কিন্তু অন্যকে বোঝাতে পারে না, কনভিন্স করতে পারে না, এই স্কিলটা নেই। তার রাইটিং স্কিল খারাপ, তার কমিউনিকেশন স্কিল খারাপ, তার হয়তো কম্পিউটার স্কিল খারাপ। তো আমি যখন প্রফেসরের সাথে কথা বলবো বা একজন যখন কথা বলবে, স্বাভাবিকভাবে একজন খুব ভালো স্টুডেন্ট সে দেখা যাচ্ছে প্রফেসরকে বোঝাতেই পারলো না সে আসলে কি বোঝাতে চাই, অথচ অন্য একজন সে সেই জিনিসটাকে এমন ভাবে বুঝালো, তার কমিউনিকেশন দিয়ে, তার ল্যাঙ্গুয়েজ দিয়ে, তার অন্যান্য বিষয় দিয়ে এমন করে বুঝালো যে প্রফেসর কনভিন্স হয়ে গেল তার এই তো অনেক কিছু জানে। কিন্তু দেখা যাচ্ছে আসলে ওই যে স্টুডেন্টটা ভালো সেই আসলে বেশি জানতো, কিন্তু স্কিলের অভাবে সে তার বহিঃপ্রকাশ করতে পারলো। রাইট। সো এইটা ডেভেলপ করার পিছনে আমাদের স্টুডেন্টরা সব থেকে কম সময় দেয়। আমরা যদি 4 বছরের কোন একটা স্টুডেন্টের জীবন দেখি, 4 বছরের মধ্যে আমি যদি 100% বলি, আমার মনে হয় 100% এর মধ্যে 70% তারা সময় দেয় হচ্ছে একাডেমিক রেজাল্টের জন্য, আর বাকি 30% এর মধ্যে 25% বা 26% সময় দেয় রিসার্চ ব্যাকগ্রাউন্ড এবং পাবলিকেশনের জন্য। আলটিমেটলি স্কিল ডেভেলপমেন্ট পড়ে থাকে গার্বেজে। সো এইটা জরুরি, এটা আমি পার্সোনালি মনে করি এটা খুব জরুরি বিষয়, কারণ আমি যাদেরকে দেখছি তাদের বেশিরভাগ ক্ষেত্রে আসলে স্কিল ডেভেলপমেন্টের অভাবে অনেকেই ছিটকে পড়ছে। সো স্কিল ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট, এবং স্কিল ডেভেলপমেন্ট আসলে খুব মজার একটা বিষয়। এর জন্য আমরা কিন্তু দৈনন্দিন জীবনে সহজ কিছু কাজ, সহজ কিছু বিষয় দিয়ে আসলে আমাদের নিজেদের স্কিল ডেভেলপ করতে পারি। এর জন্য এমন না যে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আমি মুভি দেখেও আমার স্কিল ডেভেলপ করতে পারি। কি স্কিল ডেভেলপ করতে পারি? আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি বই পড়ে করতে পারি, আমি কম্পিউটারে প্রোগ্রামিং শিখে, গেম খেলে, হোয়াট এভার, এইগুলোর মাধ্যমেও কিন্তু স্কিল ডেভেলপ করতে পারি। মানুষের সাথে কথা বলে, ভলেন্টিয়ারিং, ডিবেট করে, রাইট। সো আমরা এগুলো করতে পারি, কিন্তু আমরা মনে করি স্কিল ডেভেলপমেন্ট মানে আসলে আমাদেরকে বিশাল একটা বোঝ, একটা কোর্সে ভর্তি হতে হবে, কোর্স করতে হবে, এমন কিছু না। নেক্সট আসি হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ড। সো রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট। আমাদের অনেকেই মনে করে যে রিসার্চ ব্যাকগ্রাউন্ড আমরা ভাস্ট বিষয় নিয়ে কাজ করব, এটা কাজ করবো, এটা কাজ করবো, সেটা কাজ করবো। এর থেকে আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ড তৈরি করাটা খুব জরুরি। অর্থাৎ আমি যদি 5টা ডিফারেন্ট বিষয় নিয়ে কাজ করি, আমার নলেজ কিন্তু কোনোটাতেই আসলে ডিপ হবে না। কিন্তু আমি একটা বিষয়ের উপরে যদি 5টা কাজ করি, সে একজন প্লাস্টিক নিয়ে কাজ করে, একজন ওয়েস্ট ওয়াটার নিয়ে কাজ করে, একই জন প্লাস্টিক নিয়ে কাজ করে, ওয়েস্ট ওয়াটার নিয়ে কাজ করে, ফগ নিয়ে কাজ করে, ইয়ার্ন নিয়ে কাজ করে, আলটিমেটলি সে কিছুই জানে না। কিন্তু কেউ যদি ওই 5টা কাজই শুধু ওয়েস্ট ওয়াটারের উপরে করতো, তাহলে সে ওয়েস্ট ওয়াটারের ব্যাপারে ডিপ নলেজ জানতো। রাইট। সো প্রফেসর যখন ইন্টারভিউ নিবেন, প্রফেসর আসলে, এবং এটাও খুব ইম্পর্টেন্ট যে সে, আমার যদি 5টা ব্যাকগ্রাউন্ড থাকে, আমি কোন প্রফেসরকে মেল করব? অনেকে মনে করে যে এটা খুব ভালো, আমি 5টা প্রফেসরকে মেল করব, কিন্তু আলটিমেটলি 5টা প্রফেসরের জন্য আমার ব্যাকগ্রাউন্ডে একটা করে, পাবলিকেশনে একটা করে। তা আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা প্রফেসরকে অ্যাপ্রোচ করি এবং আমার পিছনে ওই একই টপিকে 5টা পেপার থাকে, তাহলে কোনটা বেশি শক্তিশালী? প্রত্যেক প্রফেসরের জন্য একটা পেপার, নাকি একটা প্রফেসরের জন্য 5টা পেপার? একটা প্রফেসরের জন্য 5টা পেপার অবশ্যই। রাইট। সো এইটা খুব ইম্পর্টেন্ট। অনেকে রিসার্চ ব্যাকগ্রাউন্ডে মনে করে আমি যা পাবো হাতের কাছে তাই করবো। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি কোথায় ব্যাকগ্রাউন্ড বানাতে চাই। এবং এর মধ্যে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমার ইন্টারেস্ট কোথায়। আমি ওয়েস্ট ওয়াটার নিয়ে কাজ করতে পছন্দই করি না,
জোর করে ওয়েস্ট ওয়াটারে কাজ করছি, আমি আসলে কোনোদিনই ইন্টারেস্ট পাবো না কাজ করায়, এবং আমি আসলে কোনোদিনই ডেভেলপ করতে পারবো না কাজের। ওকে, নেক্সটে আসি পাবলিকেশন ইন গুড জার্নাল। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ ইদানিং দেখা যায় পাবলিকেশনের নামে যাচ্ছে তাই অবস্থা, যেখানে পারছে সেখানে পাবলিকেশন করতেছে, দুনিয়ার সাইটেশন না। মোস্ট অফ দ্য জায়গাতে গুড জার্নালে পাবলিকেশন করা খুব জরুরি, অর্থাৎ Q1 জার্নাল বা Q2 জার্নাল, Q2 জার্নালেও লেস দেন Q1। সো আমি এমন একটা গবেষণা করব, আমার 10টা পেপারের দরকার নাই, আমার 2টো পেপার হোক, কিন্তু 2টো Q1 এ হোক, যার ইম্প্যাক্ট ফ্যাক্টর ভালো জায়গায় হয়েছে। যেমন অস্ট্রেলিয়াতে Q1 জার্নাল ছাড়া অন্যান্য জার্নাল আসলে অলমোস্ট পাতে তোলে না বললেই চলে। ওখানে যখন অ্যাপ্লিকেশন করা হয়, ওইখানে অনেক ইউনিভার্সিটিতে লিখে দিতে হয় যে এই পেপার কোন জার্নালের। সো Q1, Q2, আদার্স। সেকেন্ডলি, অনেকে কাজ করে না কিন্তু নিজের নাম পেপারে দিয়ে দেয়। বাঞ্চক একটা গ্রুপ থাকে, 10 জনের একটা গ্রুপ, একজন একটা কাজ করছে, বাকি 9 জনের নাম দিয়ে দিল, আরেকজনের একটা কাজ করছে, বাকি 9 জনের নাম দিয়ে দিল। ফাইনালি এটা কোনো কাজেই আসে না। কারণ কি, ইউনিভার্সিটিগুলোতে কিছু, সব না, ওই যখন জার্নালে নিজের পেপারের কথা উল্লেখ করা হয় যে আমি রিসার্চ করছি, ওখানে লিখতে হয় ফার্স্ট অথর, সেকেন্ড অথর, আদার্স। সো জেনারেলি দেখা যায় ফার্স্ট অথর এবং সেকেন্ড অথর বাদে বাকিদের ভ্যালু সেম, এবং সেটার পয়েন্ট খুবই কম। যদি ফার্স্ট অথর 10-এ 10 পাই, সেকেন্ড অথর 10-এ 5 পাবে, বাকিরা সবাই দেখা যাচ্ছে 1 বা 2। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে গ্রুপে কাজ করার পরে আমি অনেকগুলো পাবলিকেশন করলাম, করার পরে প্রফেসরের সাথে ইন্টারভিউ বসলাম। ইন্টারভিউয়ে কোন এক প্রফেসর বললো যে তোমার তো 5টা পাবলিকেশন এই বিষয়ের উপরে। দেখলো হুট করে আমাকে একটা প্রশ্ন করে বসলো এমন একটা পাবলিকেশনে যেখানে আমি হয়তো লাস্ট অথর, অথচ সেখানে জাস্ট আমার নামটা দেওয়া হয়েছিল কারণ আমার ফ্রেন্ড ওটা করেছিল, আমি কিছুই জানি না ওই পেপারে, আমি কি বলবো। সো এরকম না করে চেষ্টা করা উচিত ফার্স্ট অথর বা সেকেন্ড অথর অবস্থায় পেপার করার। তবে স্টিল অন্যান্য আদার অথর হিসাবে 2-একটা পেপার হতে পারে, কিন্তু এমন হওয়া উচিত না যে আমি জাস্ট নিজের নামটা ঢুকাই দিচ্ছি। এটা ব্যাড প্র্যাকটিস। ফাইনালি এটাকে ঢুকতে হবে আসলে। নেক্সট আসে আইএলটিএস রেজাল্ট। এটাও খুব ইম্পর্টেন্ট। এটাও কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। যেমন বর্তমানে অস্ট্রেলিয়াতে 7 এর নিচে জেনারেলি অ্যাডমিশন পাওয়া যায় না। যেগুলো থার্ড ল্যাঙ্গুয়েজ কান্ট্রি, সে কোরিয়া অথবা ইউরোপ, এগুলোতে 6.5 ইজ ওকে, 6.5। সো এটা আলটিমেটলি প্রত্যেক কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করবে, এবং রেজাল্টটা অবশ্যই চেষ্টা করতে হবে যতটা ভালো রাখা যায়। নেক্সট প্রিপারেশন হচ্ছে কান্ট্রি চয়েস। এটাও খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, কারণ প্রত্যেকটা কান্ট্রির, প্রত্যেকটা রিজিয়নের অ্যাপ্লিকেশন বা রিজিয়নের স্কলারশিপ সিস্টেম ভিন্ন। যেমন ইউএসএ তে আমি যদি করতে চাই আমার জিআরই দরকার, আইএলটিএস দরকার। আমি যদি অস্ট্রেলিয়া করতে চাই আমার আইএলটিএস দরকার, জিআরই প্রয়োজন নেই। ইউরোপে যদি আমি করতে চাই তাহলে সেক্ষেত্রে আইএলটিএস এর পয়েন্ট কম দরকার, কিন্তু অন্যান্য ওইখানে হয়তো স্কলারশিপ সিস্টেম ভিন্ন। যেমন ইউরোপে বিভিন্ন স্কলারশিপ আছে, সেন্ট্রাল স্কলারশিপ, ডাড, তারপরে হচ্ছে এক্স্যাক্টলি মনে পড়তেছে না, যাই হোক। তো এইগুলো আছে। আবার দেখা যাচ্ছে যে জাপান, কোরিয়া গুলোতে প্রফেসর ফান্ডিং আছে, ইউএসএ তে প্রফেসর ফান্ডিং আছে, অস্ট্রেলিয়াতে আবার দেখা যাচ্ছে যে সেন্ট্রালাইজড। তো আমি কোথায় করব সেই অনুযায়ী আমাকে অবশ্যই আমার এসওপি রেডি করা, আমার প্রফেসরকে অ্যাপ্রোচ করা, আমার নিজের ব্যাকগ্রাউন্ড তৈরি করা, প্রয়োজনীয় ডকুমেন্টেশন রেডি করা, প্রয়োজনীয় পরীক্ষা রেডি করা, এইগুলার প্রয়োজন। সো আমি যদি কান্ট্রি চয়েস না করে র্যান্ডম মানে করতে পারে একজন, দ্যাটস ফাইন। যখন তার কোথাও হচ্ছে না সেক্ষেত্রে সে সব জায়গায় ট্রাই করবে, লাইক টার্ন এভরি স্টোন। আমার কোথাও হচ্ছে না, আমি সব জায়গায় ট্রাই করবো, কিন্তু একটা ফোকাস থাকবে যে আমি মেইনলি ট্রাই করবো এই জায়গাটার জন্য। সো এইভাবে করাটা জরুরি, তবে মানে ম্যান্ডেটরি না। কেউ যদি মনে করে আমি সব জায়গায় কভার করতে পারবো, দ্যাটস ভেরি গুড ফর হিম। নেক্সট ডে আসে হচ্ছে প্রফেসর হান্টিং। আমি যখন কান্ট্রি চয়েস করে ফেলাম যে ওকে আমি অস্ট্রেলিয়া অথবা আমি ইউএসএ অথবা আমি ইউরোপে কাজ করব, দেখা যাচ্ছে ইউরোপে প্রফেসর হান্টিং এর প্রয়োজন নাই, তাহলে আমার কান্ট্রি চয়েসে যদি ইউরোপ হয় তাহলে আমার প্রফেসর হান্টিং স্টেপটা আর থাকলো না।
ইউএসএ তে আছে, কোরিয়াতে আছে, অস্ট্রেলিয়াতে আছে। সো আমি তখন কি করবো, প্রফেসরদেরকে মেইল করা শুরু করবো। আমার ব্যাকগ্রাউন্ডের সাথে যে সমস্ত প্রফেসর ম্যাচ করে, যাদের ইন্টারেস্টের সাথে আমার ইন্টারেস্ট ম্যাচ করে, আমি তাদেরকে মেইল করা শুরু করব এই হিসাবে যে আপনার অমুক কাজটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে, আমার মনে হয় এই কাজে আমি আপনার হেল্প করতে পারবো এবং আমি অনেক আগ্রহী এই ব্যাপারে, আমার নতুন নতুন আইডিয়া আছে, আমি সেগুলো শেয়ার করবো আপনার সাথে, ইত্যাদি ইত্যাদি। আমার রেজাল্ট এটা, আমার আইএলটিএস রেজাল্ট এটা, এগুলো বলে প্রফেসরকে মেল করা হয়। দেন প্রফেসর সেই মেইলের উপর বেস করে কাউকে হ্যাঁ বলে, কাউকে না বলে, কারণ কাউকে ফান্ডিং দেয়, না দিতে পারে, ইত্যাদি। প্রফেসর যদি দেখা গেল হ্যাঁ বললো, সে এটা আবার কান্ট্রি টু কান্ট্রি একইভাবে কালচার ভিন্ন। যেমন কোরিয়ান প্রফেসররা জেনারেলি হ্যাঁ বলে না, কিন্তু কোনো প্রফেসর যদি হ্যাঁ বলে দেয় তার মানে সে তাকে নিবেই। অস্ট্রেলিয়াতে প্রফেসর হ্যাঁ অনেক বেশি বলে, কারণ প্রফেসরের হাতে নেওয়া নেই নাই, নিবে হলো ইউনিভার্সিটি। তো প্রফেসর একই সাথে 10 জনকে হ্যাঁ বলবে, যাতে ইউনিভার্সিটি অন্তত 1 জন বা 2 জনকে দিতে পারে। আর কোরিয়াতে তা না, কোরিয়াতে প্রফেসর 1 জনকেই হ্যাঁ বলবে বা 2 জনকেই হ্যাঁ বলবে, কিন্তু যাকে বলবে ইউনিভার্সিটি তাকে নিবে। সো প্রফেসরকে কনভিন্স করা খুব জরুরি। জেনারেলি প্রফেসররা কয়েকভাবে এই প্রোগ্রামটা করে থাকে। ইন্টারভিউ হতে পারে, সরাসরি ইন্টারভিউ হয়, অথবা বলতে পারে আমাকে একটা রিসার্চ প্রপোজাল লিখে দাও, সেই প্রপোজাল দেখে সে ডিসাইড করে কোন স্টুডেন্টের প্রপোজাল বেশি শক্তিশালী, অথবা প্রফেসর সেই স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড অ্যাসেস করতে পারে যে ওকে এই স্টুডেন্টের পিছনে অনেক পাবলিকেশন আছে, পাবলিকেশনগুলো অনেক ফোকাসড, ভালো জার্নাল, এবং স্টুডেন্ট রিসার্চ সম্পর্কে আসলে জানে। সো কয়েকভাবে প্রফেসর এটা করতে পারে, এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রফেসর ইমেল পড়েও ডিসাইড করতে পারে যে আমাকে যে ইমেলটা করছে সেটা কতটা আমাকে কতটা কনভিন্স করতে পারলো এই ছেলেটা। ইন্টারভিউ সেম, অন্যান্য ক্ষেত্রেও সেম। দেন যখন এটা হয়ে যায়, প্রফেসর তখন বলে যে ওকে তুমি আমাকে একটা রিসার্চ প্রপোজাল পাঠাও, অথবা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট থাকে, রিসার্চ প্রপোজাল হতে পারে, কোনো ইউনিভার্সিটিতে এসওপি হতে পারে, স্টেটমেন্ট অফ পারপাস। সো এগুলো হতে পারে, এগুলোকে প্রপারলি লেখা, কারণ যেমন ইউএসএ তে এসওপির উপরে অ্যাডমিশন নির্ভর করে। যার এসওপি ভালো তার অ্যাডমিশন হয়, যার এসওপি ভালো না, প্রফেসর হ্যাঁ বলার পরেও তার অ্যাডমিশন নাও হতে পারে। নিউজিল্যান্ডের এক প্রফেসরের কাছে আমি রিজেক্ট খেয়েছিলাম রিসার্চ প্রপোজালের জন্য। সে আমাকে 3 বার কারেকশন দিয়ে আমার থেকে ভালো রিসার্চ প্রপোজাল বের করে আনতে পারেনি। ফাইনালি সে বলে যে তোমার রিসার্চ প্রপোজাল ভালো না, আমি তোমাকে নিব না। সো এটা একটা ফ্যাক্ট। কিছু কিছু জায়গায় রিসার্চ প্রপোজাল দিয়েও হতে পারে। ফাইনালি যখন এই সমস্ত কিছু ব্যারিয়ার পার হয়ে গেল, অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে হবে। দেন ইউনিভার্সিটি ডিসিশন নিবে যে এই স্টুডেন্টকে আসলে স্কলারশিপ দিয়ে আনা পসিবল না। সো এটা হচ্ছে সংক্ষিপ্ত অ্যাপ্লিকেশন প্রসেস। এরপরে তোমাদের কোশ্চেন থাকলে আমি সেই কোশ্চেন অনুসারে আনসার করবো। এন্ড আই থিংক দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর লিসেনিং। ধন্যবাদ স্যার, স্লাইডটা খুবই সুন্দর হয়েছে। আসলে আমাদের মানে এই বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য যে তথ্যগুলো জানার ছিল এটা ডিটেলসে জানতে পারলাম আজকে আমরা। স্যার আমার আর একটি প্রশ্ন আছে, এটা হচ্ছে আমার শেষ প্রশ্ন। মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে প্লাস্টিক সমস্যা সমাধানে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে কি? আসলে নেওয়া যেতে পারে। এটা এর আগেও আমি একই কথা বলছি যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে 2টা জিনিস। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার রেডি করা, অর্থাৎ আমার কাছে প্লাস্টিককে রিসাইকেল করার মতো অথবা প্লাস্টিককে ডিসপোজ করার মতো পরিমাণ পর্যাপ্ত ইন্ডাস্ট্রি, পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার আছে, আমি এগুলো করতে পারি। 1 2 হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা। আমি যখন ইনফ্রাস্ট্রাকচার রেডি করে ফেললাম, দেন আমি হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা ছড়াবো। আপনি কেন আপনি প্লাস্টিককে পানির মধ্যে ফেলছেন, কেন ড্রেনে ফেলছেন, কেন ওই অমুক জায়গায় ফেলছেন, আপনি এখানে। হ্যাঁ, যেমন অস্ট্রেলিয়াতে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে প্রত্যেক রিসাইক্লিং বোতলের বদলে এরা 10 সেন্ট করে দেয়। তো আমি যদি বোতল নিয়ে গিয়ে একটা জায়গায় দিই, এরা আমাকে 10 সেন্ট দিবে। আমি 10টা বোতল যদি জমা দিই তাহলে আমাকে $1 দিবে। তো এটাও একটা ভালো ইন্সপায়ারিং সিস্টেম। আমি টাকার জন্যই করব, সমস্যা কি? আমার $1 অনেক বড় বিষয়, ঠিক আছে? এখানে সে $6 ডিম পাওয়া যায়, সো কাইন্ড অফ এরকম। সো আমি হচ্ছে বোতলগুলোকে নিয়ে গিয়ে ফেলছি, আমাকে সচেতন করছে। এছাড়া আরো আছে সিস্টেম, যেমন এখানে পড়ে কি
শেমিং করে। যেমন আমি যদি রিসাইক্লিং এর মধ্যে অন্য কোনো প্রোডাক্ট ফেলি, যে ময়লার গাড়ি এসে ওটাকে নিয়ে যাওয়ার সময় ও চেক করে দেখে, যদি দেখে যে ওর মধ্যে রিসাইক্লিং এর বদলে অন্য কিছু বেশি আছে, এটা কয়েকবার অবজার্ভ করার পর যদি দেখে, ওরা বড় করে নোটিশ দিয়ে দেয় যে এই বাড়ি থেকে ময়লা ঠিক মতো ফেলে না, এবং এটাকে প্রথমে শেমিং করে, পরবর্তীতে পেনাল্টি দেয়। অর্থাৎ সেটা জরিমানা হতে পারে, পয়েন্ট কাটতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। তো এই জিনিসগুলোকে আমাদের জনগণের মধ্যে আনতে হবে যে ওকে, কিন্তু আমার ইনফ্রাস্ট্রাকচার নাই, আমার রিসাইক্লিং ক্যাপাসিটি নাই, আমার ওয়েল ডিসপোজাল ক্যাপাসিটি নাই, আমি জনগণকে সচেতন করে বেড়াতে, জনগণ সচেতন হয়ে কি করবে? ঠিক আছে, সো দুইটাকে ব্যালেন্স করা দরকার যে ওকে, আমার কাছে যথেষ্ট ফ্যাসিলিটি আছে, এইবার তোমরা সচেতন হও। আমাদের ক্ষেত্রে করণীয় স্যার, এখানে মূলত আমাদের একটি আইন করতে হবে, দেশীয় একটি আইন করতে হবে এই বিষয়ে। পরিবেশ নিয়ে কাজ হয়, পরিবেশ মন্ত্রণালয় আছে আমাদের, কিন্তু আসলে কাজের কাজ সত্যিকার কিছুই হয় না। এরপরে দ্বিতীয়ত আমাদের জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, এবং সেই সাথে এই যে আপনি যেটা বললেন যে এখানে এই সিস্টেমটা আছে যে 10 সেন্ট করে দিচ্ছে, এই ধরনের সিস্টেমটা আসলে আমাদের উন্নয়নশীল দেশগুলোতে এটা আসলে সম্ভব হয়ে ওঠা খুব কঠিন। এটা ঠিক, তবে ধীরে ধীরে করতে হবে। আর মেইনলি আমি ডাইরেক্ট মন্ত্রণালয়ের সাথে কনফ্লিক্টে যাব না, এই বিপক্ষে কিছু বলতেছে না, বাট স্টিল ইয়েস, আমরা অনেক কিছু করতে পারি এবং আমাদের আস্তে আস্তে সেগুলোর দিকে আগানো উচিত। মানে একবারে তো রাতারাতি চেঞ্জ হওয়া পসিবল না, আমাদেরকে ধাপে ধাপে এই বিষয়টা এগিয়ে নিতে হবে। ধন্যবাদ স্যার। আজকের মানে আপনার এই আলোচনা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এখন দর্শকদের মধ্য থেকে প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা প্রশ্ন করতে চান আপনারা হ্যান্ড রেইজ করেন, এবং আমি আপনাদেরকে বললে আপনারা আনমিউট করে স্যারকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমি দেখছি একজন হ্যান্ড রেইজ করেছে, তারেক ইকবাল। তারেক ইকবাল, আপনি আনমিউট করে স্যারকে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি তারেক ইকবাল বলছি, আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট 19-20 সেশন, বর্তমানে 23-24 মাস্টার্স আমার কন্টিনিউ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকেই ভাই। তো আমি ডিপার্টমেন্ট হেড হিসাবে আছি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলে, আরএফএল পলিমার অ্যান্ড প্লাস্টিক্সে। তো আপনার কাছে একটা সাজেশনই আমার চাওয়া, যার কারণে এই ইয়াতে আসা, মিটিংয়ে আসা, সেটা হলো স্যার যে আমরা এখানে সিনথেটিক পলিমার নিয়ে কাজ করি, পলিপ্রোপিলিন নিয়ে। তো আমি কয়েকদিন আগে চেষ্টা করেছিলাম যে কোনোভাবে বায়ো কম্পেটেবল পলিমার তৈরি করা যায় কি না, মানে সিনথেটিক পলিমারের সাথে আমি কোনোভাবে যদি ন্যাচারাল ফাইবার ইউজ করতে পারি এবং সেটাকে কম্পেটেবল করে যদি একটা প্রোডাকশনে যেতে পারি। তো যে জিনিসটা সবচেয়ে বেশি ফেস করেছি যে দিন শেষে যখন আমি প্রোডাক্টের সাথে মানে সিনথেটিক পলিমার এবং ন্যাচারাল পলিমারের সাথে যখন আমি কম্পেটিবলাইজার এবং লুব্রিক্যান্টলি সব কিছু কেমিক্যাল ইউজ করে সেটাকে কম্পেটেবল করেছি, তো সেখানে সবথেকে বড় সমস্যা হয়েছে যে আমাদের প্রোডাকশনের জন্য, মানে বেসিক্যালি আমরা যে পৃথিবীতে বা বাংলাদেশে যে আমরা পলিমার ম্যাটেরিয়াল যে প্রোডাকশন করি, সেটাতে হলো আমরা দুটো মেশিন ব্যবহার করি, একটা ইনজেকশন মোল্ডিং, একটা ব্লো মোল্ডিং। তো এই মেশিনটা আসলে সেইভাবে দুইটা সিনথেটিক পলিমার এবং ন্যাচারাল পলিমার কম্পেটেবল করে প্রোডাক্টটা বের করতে পারে না ভাই। দিন শেষে আবার যদি ন্যাচারাল পলিমারের কথা বলি, তাহলে যতটুকু আমি জানি যে এটা একটা কস্টলি মানে ম্যাটার, যে বায়ো কম্পেটেবল বা বায়োডিগ্রেডেবল পলিমার দিয়ে কোনো প্রোডাক্ট তৈরি করা, এটা সচরাচর সিনথেটিক পলিমারের প্রোডাকশনের চেয়ে একটু কস্টলি ব্যাপারটা হয়ে দাঁড়ায়। তো এখন আপনি একটা কথা বলেছেন পলিল্যাকটিক অ্যাসিড, তো এখন আমি এটা জানতে চাচ্ছি যে আপনার কোনো আইডিয়া থাকে যে পলিল্যাকটিক অ্যাসিড এর যে পলিমারিক যে প্রোডাক্টগুলো হবে, সেটা কি আমাদের নর্মালি ইনজেকশন মোল্ডিং বা ব্লো মোল্ডিং মেশিনে প্রোডাকশন করা সম্ভব হয়? যদি আপনি কি এই ব্যাপারে কিছু বলতে পারলেন ভাই। এটা তো খুবই টেকনিক্যাল কোশ্চেন হয়ে গেল আসলে। আচ্ছা, এই ব্যাপারে আমি বলবো যে আসলে এইটা তোমাদের যে ইন্ডাস্ট্রি সেখানে কি ধরনের মোল্ডিং ইউজ করে বা যে মেশিনগুলো ইউজ করে, এগুলোতে কি জাতীয় মেশিন ইউজ করে, এক্সট্রুশন বা যেগুলো আছে, এইটা ডিপেন্ড করছে। কারণ পলিল্যাকটিক অ্যাসিড বিশ্বের বাজারে প্রচুর উৎপাদন হয় এবং ইন্ডাস্ট্রিয়ালি পলিল্যাকটিক অ্যাসিড অনেক জায়গাতেই পাওয়া যায়। সো এটা যদি আমাদের দেশের কোনো একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রির এক্সট্রুশন মডেলের সাথে ম্যাচ না করে, সেই ক্ষেত্রে আসলে মেশিন আমরা যদি ইন্ডাস্ট্রিকে বায়োবেসড করতে চাই, তাহলে সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিকে ওই ফ্যাসিলিটি দিতে হবে। এখন যদি আমি কোনো একটা মেশিন না করে আমি জোর করে তো বায়োপ্লাস্টিক বানাতে পারবো না।
তাই না? মানে এটা তো আমার হাতের বাইরে। সো এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রি গুলাকে যদি আমরা কোনোভাবে কনভিন্স করতে পারি যে দেখেন এই তুমি যেটা বললা যে মিক্স করে তৈরি করার একটা সিস্টেম, এটা হচ্ছে না, তাহলে এটাকে রেজ করতে হবে তাদের সামনে যে আমাদের এটা হচ্ছে না, কিন্তু আমরা এরকম জিনিস বানাতে চাচ্ছি, আপনারা কতটুকু ইন্টারেস্ট ফিল করেন। অবশ্যই তারা তাদের বিজনেস আগে দেখবে, এটা খুব স্বাভাবিক। তো বিজনেস দেখার পরে তাদেরকে যদি কনভিন্স করা যায় যে এটা কস্ট ইফেক্টিভ হবে, তাহলে ওরা অবশ্যই এটাকে চেঞ্জ করবে বা সেই অনুযায়ী অ্যাকশন নিবে। আর যদি কস্ট ইফেক্টিভ হিসেবে প্রমাণ করতে না পারি, তাহলে আসলে আমাদের আপাতত হাতে কিছু করার নেই। হ্যাঁ, এটাকে আমাদেরকে ওই স্টেপে আস্তে আস্তে নিয়ে যেতে হবে আগে, যে ওকে আমি সে ফর এক্সাম্পল 50-50% দিয়ে আমার কাজ হচ্ছে না, তাহলে আমি চেষ্টা করি ওকে 10% 90% হয় নাকি মেশিন কতটুকু হচ্ছে। এইভাবে ধীরে ধীরে ওটাকে আমাদের প্রত্যেক ইন্ডাস্ট্রি যে R&D সেকশন আছে সেখানে আমাদের এই রিসার্চ গুলোকে আরো বেশি করে করা প্রয়োজন বলে আমার আই হোপ আই আনসার দ্য কোশ্চেন। ভাই আরো একটা আমার শেষ কোশ্চেন ছিল। আমি 19-20 সেশন রিসেন্টলি 2025 সালে আমার বিএসসিটা কমপ্লিট হয়। তো এখন তারপরে হলো আমি নিজের একটু দেখার জন্য যে আসলে আমি কতটুকু কম্পিটেবল মানে জব লাইফে বা এই ক্ষেত্রে আমি কতটুকু সার্ভাইভ করতে পারি, এ নিয়ে আমি পরীক্ষা টরীক্ষা দিই আর কি। তো আমার একটা অফার আছে এই যে RFL পলিমার প্লাস্টিক্স থেকে ডিপার্টমেন্ট হিসাবে R&D তে। তো এটাতে আমি জয়েন করি ভাই। আমি যেহেতু পরে ভাবলাম যে যদি জয়েন না করি নিজের প্রতি একটা ক্ষোভ থাকতো যে আমি পারতাম কিন্তু গেলাম না। তো এখন আমার এই জবটা যদি আমি করি ভাই, মানে করছি, রেগুলার করছি, তো এইটা আসলে আমার ফিউচারে বিদেশে যাওয়ার জন্য স্কলারশিপের জন্য কতটা ইফেক্টফুল হবে? এটা কি কোনো ভ্যালু অ্যাড করবে? এইটা দুই ভাবে ভ্যালু অ্যাড করতে পারে, অবশ্যই করবে। আই হোপ দুই ভাবে করতে পারে। একটা হচ্ছে যে এটা যদি রিসার্চ রিলেটেড হয় এবং তুমি যদি পরবর্তীতে পিএইচডি বা রিসার্চ রিলেটেড না পিএইচডি তে আসতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি এখান থেকে যদি পাবলিকেশন করো এবং তোমার রিসার্চ একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয় প্রফেসরকে কনভিন্স করার মতো, তাহলে অবশ্যই এটা হেল্পফুল হবে। আর দ্বিতীয় হচ্ছে যে একই জবে থাকা অবস্থায় সেখানে যদি একটা এক্সপেরিয়েন্স হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে অনেক বেশি স্কিল মাইগ্রেশন করা যায়। অর্থাৎ তুমি প্লাস্টিক আমি বললাম যে তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে আছো অথবা R&D তে রিসার্চার হিসেবে আছো। সো সেম ক্যাটাগরির কোনো জব কোনো দেশে, অস্ট্রেলিয়া বা আমেরিকা অথবা যে কোনো দেশে আছে কিনা, এবং তারা এই জবে তোমার এক্সপেরিয়েন্সকে ইভ্যালুয়েট করছে কিনা, এর উপর বেস করেও তুমি কান্ট্রি চেঞ্জ করতে পারো। তবে দ্বিতীয় পোর্শনটা একটু জটিল, এক্ষেত্রে অনেক বড় এক্সপেরিয়েন্সের প্রয়োজন হয়েছে। 3 বছর 5 বছর এক্সপেরিয়েন্সের পরে গিয়ে স্কিল মাইগ্রেশনের মতো ঘটনার জন্য এলিজিবল হয়। তবে রিসার্চের সাথে যদি রিলেটেড থাকো এবং রিসার্চের উপর যদি তুমি পাবলিকেশন এগুলো করতে থাকো, তাহলে অবশ্যই এটা তোমার জন্য হেল্পফুল হবে। এবং তোমাদের আরো বেশি হেল্পফুল হবে এই জন্য কারণ তোমার প্র্যাকটিক্যাল জ্ঞান আমি জানি ইন্ডাস্ট্রিতে কি। সো এটা রিসার্চ অনেক হেল্প করবে, যেগুলো অনেক সময় আমরা অ্যাজিউম করি। যেমন আমি কোন ইন্ডাস্ট্রিতে জব করি, স্যার আই হ্যাভ নো নলেজ, লাইক ডিপ নলেজ লাইক ইউ। সো আমাকে অ্যাজিউম করে নিতে এটা হতে পারে। সো ইট উইল বি হেল্পফুল। অনেক ধন্যবাদ ভাই, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ অডিয়েন্সদেরকে এবং ধন্যবাদ স্যারকে। স্যার আজকে আমাদেরকে অনেকটা সময় দিয়েছেন এবং আমাদেরকে আজকে এই বিষয়গুলো নিয়ে খুবই তথ্যবহুল উপস্থাপনা দেখিয়েছেন। এবং সেই সাথে স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদেরকে উচ্চশিক্ষা বিষয়ে অনেক দিক নির্দেশনা দিয়েছেন, প্র্যাকটিক্যালি দিক নির্দেশনা দিয়েছেন। আসলে এটা আমাদের জন্য অনেক উপকারী ভূমিকা রাখবে আমি আশা করি। আজকে স্যারের সাথে প্রোগ্রাম করে আমি সত্যি খুবই আনন্দিত, কারণ স্যার আজকে প্রোগ্রামটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছেন। আসলে আমার তেমন কিছুই করতে হয়নি, পুরোটা স্যার মানে স্যারই সব কোশ্চেনের আনসার প্লাস ব্যাখ্যা বিশ্লেষণ সবই করেছে। আমি শুধু জাস্ট দেখেছি এবং শিখেছি, এবং প্রতিনিয়ত আমি বিজ্ঞানী.org থেকে অনেক কিছু শিখছি। এবং আমি আশাবাদী যে আগামীতে স্যারকে আমরা আমাদের সাথে পাবো। আমরা স্যারের সাথে আরো অনেক প্রোগ্রাম করতে চাই। অবশ্যই আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি এর ফাঁকে একটুখানি বলে রাখি, একটা কোশ্চেন আসছিল আকিবের তরফ থেকে। আমি আকিব মনে হয় এখানে নাই অথবা আই ডোন্ট নো, বাট এবার তার কোশ্চেন ছিল যে যদি আকিবের ফ্রেন্ডরা কেউ থাকো তাহলে তাকে জানিয়ে দিও যে আমি পোস্ট করা হবে, পোস্ট হবে। সো আমরা জানতে পারবো। তার কোশ্চেন ছিল যে আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পড়ে কিভাবে সিভিলে আসলাম, মানে কিভাবে পুরো দিকটা চেঞ্জ হয়ে গেল। এটা আসলে মানে এটা
মজার একটা বিষয়, আমি মাঝে মাঝে বলে থাকি আমার পিএইচডি হলো জগা খিচুড়ি পিএইচডি। আমি পড়ি সিভিলে, মানে আমার ডিপার্টমেন্ট সিভিল, কাজ করি এনভায়রনমেন্ট নিয়ে, আর আমার ব্যাকগ্রাউন্ড হলো কেমিস্ট্রি। সেটা একটা খিচুড়ি মার্কা বিষয়। তো বিষয়টা হচ্ছে যে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমি মেইনলি আমাদের যে স্যারের সাথে কাজ করতে চেয়েছিলাম, মজার বিষয় আমি তার সাথে পলিমার নিয়ে কাজ করতে চেয়েছিলাম। তাকে চয়েস করেছিলাম পলিমারের জন্য, কিন্তু পরবর্তীতে দেখি যে তিনি আসলে পলিমার ছেড়ে এখন এনভায়রনমেন্টের উপর ফোকাসড। প্রথমে খুব মন খারাপ হয়েছিল যে আমি আসলাম পলিমার শিখতে, আমার শেখাচ্ছে এনভায়রনমেন্ট, এটা কোনো কথা। কিন্তু 1 বছর 2 বছর যাওয়ার পর আমি বুঝছি যে যেটা নিয়ে আমি কাজ করেছি সেটা আসলে একটা অ্যাসেট, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। বিশ্বে প্রচুর ডিমান্ড এটা। তো যাই হোক, সেই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট হোক অথবা এনভায়রনমেন্টাল কাজগুলো হোক, এইগুলো মেইনলি বাইরে জেনারেলি এগুলো সিভিলের সাথে রিলেটেড হয়। কারণ বাইরে ইউনিভার্সিটিগুলোতে জেনারেলি আইদার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থাকে অথবা অনেক প্রফেসর থাকে যারা সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নামে ডিপার্টমেন্টে থাকে, এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা সিভিলের সাথে খুব ক্লোজলি অ্যালাইন। মজার বিষয় হচ্ছে অস্ট্রেলিয়াতে আমার সুপারভাইজার, সিভিলের একমাত্র আমারই সুপারভাইজার, যে হচ্ছে এনভায়রনমেন্টে কাজ করে। তো সামহাও এটা একটা কি বলবো কোইন্সিডেন্স যে আমি এখন সিভিলের ছাত্র, ঠিক আছে, কিন্তু আমি ইট বাড়ি ঘর বানাই না, আমি এখনো কেমিস্ট্রিতে আছি আসলে। ধন্যবাদ স্যারকে। আমাদের অডিয়েন্সদের মধ্যে থেকে শেষ প্রশ্ন স্যার, আমি যে অডিয়েন্সকে বলবো যে সংক্ষেপে শেষ করতে প্রশ্নটা, যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে। এমডি রায়হান উনি হাত তুলেছেন, উনি প্রশ্ন করতে আগ্রহী, উনি মিউট করে স্যারকে যেন প্রশ্ন করেন। স্যার, আমাদের আসলে সময় স্বল্পতার জন্য নয়তো আমরা আরো অনেকের প্রশ্ন নিতে পারতাম। ওয়ালাইকুম আসসালাম। একটা বিষয় নিয়ে প্রশ্ন করছি। গত সেশনে আমি আরএমআইটি আপনার ইউনিভার্সিটিতেই একজন সুপারভাইজ করার জন্য রাজি হয়েছে, আমাকে অ্যাপ্লাই করতে হবে। ওইটা হচ্ছে যে কি মাস্টার্স বাই রিসার্চ যে প্রোগ্রামটা আছে ওইটাতে। তো অ্যাপ্লাই করি, যদিও বা আমার আইএলটিএস এর স্কোরটা খুব কম, 6.5 ওভারঅল, less than 6। তো আপনি যেহেতু বলছেন অস্ট্রেলিয়াতে 7 এর নিচে কি করে না, মানে টেকনিশিয়ান নেয় না। আমার আসলে ব্যাকগ্রাউন্ড ছিল, তো আমার অলরেডি 4টা জার্নাল আছে, একটা এবং কিছু কনফারেন্স আছে, এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে 2 বছর 2.5 বছর মতো ছিলাম আর কি, এখনো করতেছি একজনের সাথে কেমিস্ট্রিতে। তো এখন কি আমি যদি আবার মাস্টার্স বাই রিসার্চে বা এতে অ্যাপ্লাই করতে চাই অস্ট্রেলিয়াতে, আমার কি স্কোরটা কি আরো বাড়াতে হবে আবার? আসলে বড় অস্ট্রেলিয়াতে মাস্টার্স বাই রিসার্চের কোনো স্কলারশিপ নেই, দেবে না। এটা যদি আইএলটিএস এর স্কোর 9 আউট অফ 9ও দেওয়া যায়, তাও মাস্টার্স বাই রিসার্চে সাধারণত স্কলারশিপ পাওয়া যায় না বা খুবই কঠিন, নাই। এটা সাজেশন হচ্ছে যে মাস্টার্স বাই রিসার্চ অথবা মাস্টার্সটা অন্য জায়গায় করে দেন অস্ট্রেলিয়াতে ট্রাই করা, এটা বেটার। কারণ এখানে মাস্টার্স বাই রিসার্চের আসলে স্কলারশিপ নাই, আমি কাউকে পেতে দেখিনি। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে কি মোনাশ ইউনিভার্সিটির একজন বিল করকরার নামে একজন প্রফেসর, উনিও মানে আমাকে মেইল করছিল, আমার মেইলের পজিটিভ রিপ্লাই দিছে আর কি। তো উনি সরাসরি পিএইচডি ক্ষেত্রে বলছিল। তো আমি ওখানে ওদের মোনাশের ওয়েবসাইট দেখলাম যে এরা ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা একটু বেশি প্রাধান্য দেয়। তো আমি আসলে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েটেড, তো এই ক্ষেত্রে ওই কারণে উনি আমাকে বললো যে মার্চের 31 আগস্টের 31 তারিখ ছিল হচ্ছে যে কি লাস্ট ডেট গত বছরের, ওইটাতে আমি আসলে অ্যাপ্লাই করি না আর কি। সে যখন প্রফেসরকে বলছি যে আমি একটা প্রবলেমের কারণে করিনি, তো উনি বলছে এখন তো ইউআই করতে পারবে না, তো তুমি নেক্সট সেশনে করো। এখন এটা তো বুঝতেছি না আসলে অ্যাপ্লাই করে লাভ হবে কি হবে না। এখানে আমার সাজেশন হচ্ছে যে লাভ ক্ষতি ডাজন্ট ম্যাটার, তোমার অ্যাপ্লাই করার যদি সুযোগ থাকে তুমি অ্যাপ্লাই অবশ্যই করবা, না করার কিছু নেই। সো যদি সুযোগ থাকে যে প্রফেসর অ্যাকসেপ্টেন্স দিয়েছে এবং সেই প্রুফ তোমার কাছে আছে, তুমি অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই করো, হলে হবে না হলে নাই, এটা পার্ট অফ লাইফ। কারণ আমি এমন না যে, আমি যদি নিজের উদাহরণ দিই, এমন না যে আমি এক জায়গায় অ্যাডমিশন দিয়েছি এবং সেই এক জায়গাতেই হয়েছে।
আমার প্রথম অ্যাকসেপ্টেন্স আসা পর্যন্ত আমি প্রায় 300 মেইল করেছিলাম, 300 ডিফারেন্ট প্রফেসরকে, তারপরে আমি একটা পেয়েছিলাম। দেন একটা টাইমে গিয়ে সে কোরিয়া যদি বলি, কোরিয়াতে 50 জন প্রফেসরকে মেইল করার পর আমি 3টা সুযোগ পেয়েছিলাম। অস্ট্রেলিয়াতে 2 বছর ধরে 10-12 জন 15 জন প্রফেসরকে ম্যানেজ করে অ্যাপ্লাই করেও আমার কোথাও অ্যাডমিশন হয়েছিল না। আমি 2019 থেকে এই সমস্ত প্রসেসিং শুরু করছি এবং প্রথম দেশের বাইরে পা রাখছি 2022-এ, আর অস্ট্রেলিয়াতে আসছি 2023-এ। সো একটা হিউজ প্রসেস, এখানে তুমি করলেই হবে, না করলে হবে না, এমন মানে ব্যাপারটা এমন না। তোমার যেখানে যেখানে সুযোগ আছে তুমি সেখানে সেখানে করবা, হলে হবে, না হলে অন্য কোনো অপশন। আর মাস্টার্স বাই রিসার্চটা আসলে অস্ট্রেলিয়ার বেসিসে নাই, অন্যান্য জায়গায় যেমন আমি সাজেস্ট করতে পারি, কোরিয়াতে মাস্টার্স বাই রিসার্চ প্লাস পিএইচডি একসাথে হয়। মাস্টার্স বাই রিসার্চে সাধারণত স্কলারশিপ দেয় না, দুটো একসাথে করলে ইন্টিগ্রেটেড প্রোগ্রাম যেটাকে বলে সেটা হয়। ইউএসএ তে অনেক সময় হয়, চাইনা, জাপান এগুলোতে হতে পারে। অস্ট্রেলিয়াতে মাস্টার্স বাই রিসার্চে কেউ সেলফ ফান্ড ছাড়া স্কলারশিপে জেনারেলি আসতে পারে না। সো সেক্ষেত্রে কোনো প্রফেসর যদি তোমাকে বলে যে পিএইচডি তে অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো, বাট প্রফেসর হ্যাঁ বলেছে বলেই যে হবে এমন কোনো গ্যারান্টি অস্ট্রেলিয়াতে নাই। এটা কোরিয়াতে দেওয়া যেতে পারে, কিন্তু অস্ট্রেলিয়াতে এমন কোনো গ্যারান্টি আমরা মানে কেউই দিতে পারবে না। এটা ইউনিভার্সিটির স্বাধীন চয়েস। আচ্ছা স্যার, আপনি বললেন আপনি কোরিয়াতে ছিলেন 2 বছর, তো এই ক্ষেত্রে আপনি কি কোরিয়াতে মাস্টার্স করতে গেছেন নাকি পিএইচডি 2 বছর? কোরিয়াতে আমি পিএইচডি তেই ছিলাম। পিএইচডি থাকার পরে ওখানে আমার প্রবলেম হচ্ছিল, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এবং কিছু কিছু কালচার ব্যারিয়ার, বিভিন্ন রকমের প্রবলেম ছিল। ল্যাবের প্রেশার অনেক বেশি ছিল এবং ল্যাবে মানে কোরিয়াতে যারা জানে তারা জানে যে কোরিয়ার লাইফটা অনেক স্ট্রাগলিং লাইফ। সো আমি সেখানে যাওয়ার পরে আমি ট্রাই করছিলাম যে ওখান থেকে বের হয়ে ইউএস বা অস্ট্রেলিয়া টাইপের জায়গায় আসা যায় নাকি, কারণ আমার সবসময় অস্ট্রেলিয়া খুব পছন্দ ছিল। কোরিয়াতে গেছিলাম কাইন্ড অফ বাধ্য হয়ে বলতে কোথাও হচ্ছিল না, কোরিয়া যাওয়ার প্রয়োজন, এই জন্যই শুরু করছিলাম। কিন্তু পরবর্তীতে ওখানে আসলে আমি মানায় নিতে পারিনি, অ্যাডজাস্ট করতে পারিনি। দেন আমি নতুন করে আবার অ্যাপ্লাই করা শুরু করি এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আমি এখানে সুযোগ পাই এবং এখানে চলে আসি। তো আমার ওখানে 2 বছর পিএইচডি আমি নষ্ট করেছি, মানে 2 বছর আসলে নষ্ট করেছি, ওর কোনো ভ্যালু নাই, কোনো ডকুমেন্ট নাই। আচ্ছা আসলে স্যার আমার অনেকগুলো প্রশ্ন, তো আমি আসলে আপনার লিংকটা পেতে পারি? You can ask me privately. স্লাইডে শুনতে আছে বা আর দিয়ে দিতে পারো, স্লাইডটা কি দেওয়া হবে? বুঝিনি। আমরা যখন স্যারের আজকের সেশন নিয়ে আমরা আর্টিকেল প্রকাশ করবো, তখন আর্টিকেলে উল্লেখ করা থাকবে। আপনি ওখান থেকে স্যারের যোগাযোগের মাধ্যমটা নিয়ে আপনি যোগাযোগ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ এমডি রায়হানকে। প্রশ্নোত্তর পর্ব শেষ হলো এরই মধ্য দিয়ে। আমি ধন্যবাদ জানাতে চাই স্যারকে এবং সেই সাথে বিজ্ঞানী.org এ স্যারের আজকে আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত থাকার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামীতে আরো প্রোগ্রাম করবো এবং আমরা চাই যে স্যারকে আমরা আরো বেশ কয়েকটি প্রোগ্রামে যুক্ত রাখবো এবং আমরা আশাবাদী যে স্যার আমাদেরকে সহযোগিতা করবেন। হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ। বিজ্ঞানী.org এর সাথে যুক্ত হয়ে স্যার আসলে মানে কেমন অনুভব করছেন, স্যারের অনুভূতিটা একটু যদি সংক্ষেপে ব্যক্ত করতেন। আমি 2টা জিনিস একটুখানি বলবো, সংক্ষেপে বলবো। এক হচ্ছে, প্রথমে এটা দিয়ে কনক্লুড করি, সেটা হলো যে একটা জিনিস মাথায় রাখবে, আমি সবসময় ট্রাই করি এটা মেনটেন করার, সেটা হলো যে পিএইচডি হোক, রিসার্চ হোক, এটা পার্ট অফ লাইফ। এটা আমাদের লাইফ না, এটা পার্ট অফ লাইফ। আমাদের জীবনের সবকিছু, নেওয়া খাওয়া, সুখ শান্তি সব ভুলে পিএইচডি করতে হবে বা রিসার্চ করতে হবে, এটা কোনো ম্যাটার করে না। এটা করলে আমরা মেন্টালি ভেঙে পড়ি। সো যারাই এই লাইনে আছে, অথবা একটা কোশ্চেন আজকে ছিল হয়তো বা সময়ের অভাবে জিজ্ঞাসা হয়নি, সেটা হলো পিএইচডিতে আমরা মানসিক চাপ কিভাবে ঠেকাই। সেটা হচ্ছে এইটাই যে পিএইচডির মতো চলতে থাকবে, নিজের লাইফ, নিজের এনজয়মেন্ট নিজের মতো চলতে থাকবে। এটা প্রত্যেকের আলাদা আলাদা সিস্টেম আছে। কেউ প্রেসারে পড়ে মুভি দেখে, কেউ প্রেসারে পড়ে ঘুরতে যায়, কেউ আমার মতো প্রেসারে পড়ে প্লেস্টেশন 5 কেনে। সো এটা এক একজনের এক একটা। সো যে যার মতো নিজের অথেন্টিসিটি, নিজের বই পড়া, নিজের ছবি আঁকা, নিজের গান শেখা, হোয়াট এভার, নিজের মুভি দেখা, এইগুলোকে পিএইচডির জন্য নষ্ট করা যাবে না। পিএইচডির মতো চলুক, রিসার্চের মতো চলুক, এগুলোর মতো চলুক। দ্বিতীয় হচ্ছে যে বিজ্ঞানী.org এর সাথে যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং আমি ডক্টর মশিউর রহমান স্যারকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই এবং স্পেশালি আজকে যদিও স্যার নাই, তারপরেও আমি ডক্টর নওশাদ হক স্যারকে স্পেশালি খুবই মনে করতে চাই।
হ্যাঁ, উনার থ্রুতে আমার এখানে পরিচয় হওয়া, উনার প্রোগ্রামের থ্রুতে স্যার, মানে স্যারকে আমি অনেক অসম্ভব রেসপেক্ট করি, খুবই ভালো একটা মানুষ এবং আমার খুবই পছন্দের মানুষ। তো আমি বিজ্ঞানী.org এর সাথে যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর স্পেশালি মশিউর রহমান স্যারকে আরেকটা বিষয়ে ধন্যবাদ যে তিনি আমার লেখা প্রকাশের ব্যবস্থা করে দিয়েছেন। মানে এটাতে আমি আসলে আবেগে আপ্লুত। ইভেন আমার আপনাকে থ্যাংক ইউ। এবং আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই আরেকটা রাইটিং তৈরি করছি এবং এটা দিব। ইভেন আমার নিজের সুপারভাইজার পর্যন্ত আমাকে অ্যাপ্রিসিয়েট করছে যে আমি লিখেছি এবং বিজ্ঞানী.org সেটাকে পাবলিশ করছে। সো আমার ওভারঅল খুবই অনেক অনেক ধন্যবাদ এবং আমার কথাগুলোকে এই তরুণ প্রজন্ম, তরুণ রিসার্চারদের মধ্যে পর্যন্ত পৌঁছে দেওয়ার এই প্ল্যাটফর্ম করার জন্য, এবং আমি যে কোনো রকমের সহযোগিতার জন্য পরবর্তীতে ইনশাল্লাহ অ্যাভেলেবল থাকবো। বিজ্ঞানী.org অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য। এরই মধ্য দিয়ে আজকে আমাদের সাক্ষাৎকার পর্ব শেষ হলো। আমি আশাবাদী পরবর্তীতে আমাদের প্রোগ্রামগুলো আরো সুন্দর হবে, আমরা চেষ্টা করবো আরো সুন্দরভাবে কমিউনিকেশন করার, এবং সেই সাথে বিজ্ঞানী.org এর আরো কিছু নতুন সেশন যুক্ত হবে। তাই দেখতে চোখ রাখুন বিজ্ঞানী.org এর পর্দায় এবং আমাদের সাথে থাকুন। এবং বিজ্ঞান বিষয়ক আগ্রহ যাদের আছে, বিজ্ঞান নিয়ে যাদের কাজ করার ইচ্ছা আছে, তারা বিজ্ঞানী.org এর সাথে থাকুন, আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ স্যারকে, এবং সেই সাথে ধন্যবাদ বিজ্ঞানী.org এর সকলকে। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার, এই ভিডিও সেশনটা অনেক ভালো ছিল। থ্যাংক ইউ, অনেক ইনসাইটফুল মানে ইনফরমেশন দেওয়ার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিই সবার স্যার থেকে। আজকের মতো এখানে আমরা সবাই বিদায় নিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া রাখবেন সবাই। কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।